মানুষ দেখে শেখে, কিছু মানুষ ঠেকে শেখে। এখন যদি দেখে দেখে শিখে ফেলা যায় তাহলে তো কথাই নেই, বেশ ভালো কার্যকরী একটা উপায়। কিন্তু ঠেকে শেখাটা কষ্টকর হলেও অনেকে বলেন ঠেকে শিখলে নাকি কার্যকরী বেশি হয়, তাতে জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে এবং আরও নানানবিধ উপকার হয়। সেটাই সঠিক কিনা সেই বিষয়ে জানতে চাই আজকে, এবং সেই বিষয়ে আড্ডা দিচ্ছি নিউর প্রেজেন্স লেডিস ক্লাবে। Available at Herland stores. আপনারা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশনে, আমি আছি আপনার সাথে অহনা তাসনিম খান। আমাদের সাথে তিনজন বন্ধু এসে যুক্ত হয়েছেন এবং তাদের সাথে চলুন পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। আমাদের নিউর প্রেজেন্স লেডিস ক্লাবে আজকে শুরুতেই যিনি আছেন তিনি ফারজানা আফরোজ কুমি। তিনি একজন শিক্ষক এবং সংবাদ উপস্থাপক। এবং তার পাশে আছেন নুরুন নাহার দীপা, তিনি উদ্যোক্তা, তার উদ্যোগের নাম দ্য কালারস্কেপ। এবং তার পাশে আছেন রীতা পোদ্দার, তিনিও একজন উদ্যোক্তা এবং তার উদ্যোগের নাম কারু নিলয়। সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে, একদম রঙিন একটা আয়োজন আমাদের আড্ডার আয়োজনটা। কুমি আপুর কাছে এসে জানতে চাই, লেডিস ক্লাবের সাথে তো আপনার সখ্যতা আছেই, আপনি আমাদের পুরনো বন্ধু, আজ এসে কেমন লাগছে? ভালো লাগছে, অনেকদিন পরেই আসলাম, বেশ ভালো লাগছে। তারপরে মনে হচ্ছে যে এই তো সেদিন এসে গেলাম আড্ডা দিতে। তাই মনে হয়, প্রত্যেকটা দিনই মনে হয় এই তো সেদিন মনে হচ্ছে। এবং আপনার সাথে আমার 2 বছর আগে দেখা হয়েছে। 2 বছর কিন্তু মনে হচ্ছে না, তাই না? মনে হচ্ছে এই তো সেদিন প্রোগ্রাম করে গেলাম, আড্ডা দিয়ে গেলাম, লেডিসে আড্ডাতে সব বন্ধুরা এসেছিল, কথা বলেছিলাম, ভালোই লাগছে। লেডিস ক্লাবও ছোট্ট শিশু ছিল তখন 2 বছর আগে, একদম মানে অল্প সময়ের একটা আমাদের আয়োজন, এবং আস্তে আস্তে লেডিস ক্লাবেরও বয়স বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে লেডিস ক্লাবের পরিবার অনেক বড় হচ্ছে। আর সেখানে নুরুন নাহার দীপা আজকে যুক্ত হয়েছে। আপুর উদ্যোগ হলো দ্য কালারস্কেপ, সেটা সম্পর্কে জানবো। তার আগে জানতে চাই যে লেডিস ক্লাবে আসার অনুভূতি কেমন? আমার ভীষণ ভালো লাগছে এবং এটা কিছুটা আনএক্সপেক্টেড কল ছিল আসলে। আমি যখন ফোন পেয়েছি আমি সাথে সাথেই হ্যাঁ করেছি, আমি চিন্তা করার জন্য টাইম নেইনি। এর আগে আমার একজন ফ্রেন্ড এখানে অ্যাটেন্ড করেছিল অ্যান্ড ওর অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করেছিল যে ও কীরকম ফিল করেছে। তো আমি ভেবে দেখলাম যে মানে ও কেমন ফিল করেছে আপনার কাছ থেকে জেনে নেই, একটু বলেন তো তিনি কেমন ফিল করেছে। ওই বান্ধবী বা ওর হচ্ছে অ্যাগ্রো বিজনেস আছে, টাঙ্গাইল বেসড, সাথী, আমরা একই ভার্সিটির। তো ও আমাকে বলছিল যে দীপা এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স, যে তুমি একটা পাবলিক প্লেসে ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা তুই সবার সাথে তোর কি ফিলিংস বা তুই কিভাবে চিন্তা করিস সেটা তুই শেয়ার করতে পারবি সবার সাথে। এটা কিন্তু সবসময় এই সুযোগটা আসলে পাওয়া যায় না। তো নেক্সাস লেডিস ক্লাবকে থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। এভাবেই আমাদের এক নারী বন্ধুর মাধ্যমে আরেক নারী বন্ধুর কাছে লেডিস ক্লাব পৌঁছে যাচ্ছে এবং আমাদেরকে নিয়ে কথা হচ্ছে, এবং আমরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যেখানে আমরা আড্ডা দিই, কি চমৎকার একটা জায়গা। আমিও প্রতিদিন নতুন নতুন বিষয়ে আপনাদের সাথে যখন কথা বলি প্রতিদিন আমি বেশ সমৃদ্ধ হই। রীতা পোদ্দার দিদিও আমাদের আসলে সেরকমই একজন প্রতিদিনকার বন্ধু, তাকে আমরা সবসময় আমাদের জুমে দেখি এবং নানান আয়োজনে। আমাদের লেডিস ক্লাব থেকে আপনার একটা বড় বন্ধুত্বের জায়গা তৈরি হয়ে গেছে, এবং সেই জায়গাটায় আপনি যখন আমাদের বন্ধু হয়ে স্টুডিওতে এসে আড্ডা দিচ্ছেন কেমন লাগছে? আসলে কোনো অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। হ্যাঁ, তো ওই রকমই মনে করতে পারো যে আমি আজকে যে আসবো সেটা কিন্তু আমি কালকেও জানতাম না। কালকে যখন প্রায় 2টা-3টার দিকে ফোন করেছে আপু, তখন আমি ভাবছিলাম কি ভুল করে ফোন করলো। যাই হোক, তো অনুভূতিটা খুবই ভালো ছিল। হ্যাঁ, তখন থেকে শুরু হয়েছে, আজকে এই পর্যন্ত চলছে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে আমি যখন এখানে জয়েন করি জুমে, আমাদের তিন্নি আপু, উনি মানে ওনার ফেসবুকে একসাথে দেখতাম, তো কী ব্যাপার আপা এটা কীভাবে কী করেন, তো উনি আমাকে বললো যে আইডিটা দিল। হ্যাঁ, দিয়ে বললো ঠিক আছে আপনি জয়েন করো আপু, তুমি জয়েন করো, ভালো লাগবে। তো একটু বলতে বললাম আসলে কীভাবে বলছে ওরা, কি ব্যাপারটা কি, তারপর দেখি আমার খুবই মজা। হ্যাঁ, তো সবার সাথে বইমেলা গেলাম, হ্যাঁ আপাদের সাথে সবাই যাচ্ছিল, আপুরা অসম্ভব ভালো লেগেছে, এবং সবাই এত আন্তরিক, খুব ভালো লাগে। যেমন আজকে তোমাকে প্রথম দেখলাম কিন্তু মনেই হচ্ছে না যে প্রথম দেখেছি, তাই না? মানে আমরা যখন মানে আমাদের আড্ডা শুরু হবার আগে আমরা যখন ব্যাকস্টেজে কথা বলছিলাম তখন দেখা যায় যে আমরা যেভাবে ইন্টারঅ্যাক্ট করেছি আমাদের আশেপাশে সবাই মনে করছিল যে আপনারা কি অনেক পূর্ব পরিচিত, এরকমও লাগছিল। কিন্তু আজকে আমাদের প্রথম দেখা, কিন্তু লেডিস ক্লাব এবং আমাদের জুমের আড্ডা দিয়ে আমাদের কিন্তু খুব ভালো একটা সখ্যতা, সবার সাথে সবার একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেই আন্তরিকতার সম্পর্কের সূত্র ধরেই
আপনাদেরকে বলতে চাই, আমি জানি যে এই ভালোবাসা অনিন্দ এবং খুব সুন্দর, এবং সেই আড্ডায় আপনারা ভালোবাসার খাতিরে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে কিভাবে আসতে হবে আপনারা জানেন, এবং আমাদের নতুন যে বন্ধুরা জানেন না তারা স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে আসবেন। এবং আমাদের অনেক বন্ধুরা আছেন যারা প্রতিনিয়ত নিজেদের বান্ধবীদেরকে বলেন যে আমাদের সাথে যুক্ত হতে, একটু শিখিয়ে দেবেন। তারপর আমার মনে হয় একজন আরেকজনকে হেল্প করলে আস্তে আস্তে আমাদের কমিউনিটিটা আরও বড় হয়ে যাবে, আমরা আরও বড় পরিসরে আরও মজার আড্ডা দিতে পারবো। জুমের আইডির কথা বলে ফেলেছি, কুমি আপুর কাছে একটু এসে জানতে চাই, শিক্ষকতা এবং সংবাদ উপস্থাপনা দুটোই আপনার প্রাণের কাছের দুটো কাজ, এবং এখন এই সব কাজ মিলিয়ে জীবনটা কতখানি ব্যস্ত, কিভাবে সময় যাচ্ছে? খুবই ব্যস্ত সময়, আসলে সময়টা ভাগ করে করে নিতে হয়। 5 ডেজ তো আমার টিচিংয়ে এনগেজ থাকাই লাগে, রবি থেকে বৃহস্পতিবার, এখানে আর কোনো কম্প্রোমাইজ নাই। এই দিনগুলোতে নর্মালি আমি অন্য কোনো কাজ রাখি না। শুক্রবার শনিবার বেছে নিয়েছি নিউজের জন্য, তারপরও আমি শুক্রবারটাই শুধু নিউজে বা যে কোনো একটা দিন এনগেজ থাকি, আর বাকিটা দিন আমার সংসারের জন্য ফুল ডে। ওই দিন আমি কোনো কাজই রাখি না। দুটোকেই আসলে আলাদা আলাদা সময় ভাগ করে নেওয়াতে আমার কাছে দুটোই বেশ মানে এনজয়েবল। হ্যাঁ, টিচিংয়ের জায়গাতেই, নিউজের জায়গাতেই। এর মাঝখানেও সংসার নামক একটা বিশাল বড় চাকরি আছে, ওটা তো সারাক্ষণ করতেই হয়। বাচ্চা কাচ্চা, সংসার সব কিছু ঠিক রেখে কিন্তু বাকি দুটো কাজ, হ্যাঁ, এই দুটো কাজের জন্য কিন্তু সংসার নামক ব্যস্ততা বা ওই চাকরিটাকে হ্যাম্পার হতে দেওয়ার কোনো সুযোগ নেই। সব কিছু মিলে আমি ওইভাবেই অর্গানাইজ করার চেষ্টা করি, কোনোটার জন্য কোনোটাই যেন মানে ডিস্টার্ব না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, বা কোনোটার সাথে কোনোটার জন্য কনফ্লিক্ট না হয়ে যায়। বাহ, এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা স্কিল এবং খুবই আন্ডাররেটেড একটা স্কিল। মেয়েরা যে আসলে এত কাজ করো, অনেকেই বলবেন যে এখন আমরা হেল্প অ্যাফোর্ড করতে পারি, কিন্তু কখনোই আমি খেয়াল করে দেখেছি যে যারা আসলে খুবই দায়িত্ববান নারী, আমরা দেখা যায় যে অনেক হেল্প অ্যাফোর্ড করতেই পারি বা সাহায্যকারী অনেক জনকে অ্যাপয়েন্ট করে তাদেরকে কাজটা বুঝিয়ে দিতে পারি, কিন্তু পরিবারের উপর দায়িত্বটা যেন ছেড়েও ছাড়া হয় না, ঠিকই নিজের অবজারভেশনে রাখতে হয়, এবং সেটা অনেক দায়িত্ব নিয়ে বেশ ভালোবাসার সাথেই নারীরা করেন। এরকম না যে করতেই হবে, কেউ বলে দিয়েছে করা করে যে করো, তুমি নিজের দায়িত্ব থেকেই হয়তো সেটা আসে। মানে সংসারের জায়গাটাতে থেকে বাচ্চা, সংসারের সব কিছু, মানে আমার পরিবারে শুধু যে আমার হাজবেন্ড, বাচ্চা, বাবা মা, ভাই বোন, এই মানুষগুলো না, যারা আমার সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমার আছে যারা, হ্যাঁ, ওদের ফ্যামিলিগুলোকেও অর্গানাইজ করা কিন্তু আমার সংসারের একটা পার্ট, বিকজ ওরা ভালো না থাকলে কিন্তু আমাকে ভালো সাপোর্ট দিতে পারছে না। সো দেখা যাচ্ছে যে আমার যদি থাকে দুজন, আমার সংসার সহ ওদের দুটো, মানে 3টা সংসার কিন্তু আমাকে সারাদিন মেনটেন করতে হচ্ছে। হ্যাঁ, মানে একটা দিনের শুরুটা হয় 3টা সংসারকে চিন্তা করে, যে আমি একটা কাজে বের হচ্ছি, আমার হেল্পিং হ্যান্ড দুজনের সংসার ঠিক আছে কিনা, ওরা আমাকে সাপোর্ট না করলে তো আমি বাইরে বের হতে পারছি না একেবারে। তো আমার নিজেরটার পাশাপাশি ওদের দুটো সংসারকেও আমার টেক কেয়ার করতে হয়। ইটস আ বিগ চ্যালেঞ্জ। আসলেই তাই, এবং নারীরা যে আসলে কি যত্নের সাথে কত কঠিন একটা কাজ কি সাবলীলভাবে করেন, এই বিষয়টার জন্যই হয়তো লেডিস ক্লাবে নারীদেরকে আমরা আসলে আলাদাভাবে উদযাপন করতে চাই। দীপা আপুর কাছে আসি, কালারস্কেপের সাথে আপনার যে সম্পর্ক এবং এটা যে শুরু হলো, কোন ভাবনা থেকে শুরু হলো, সেগুলো একটু জানতে চাই। আমার বিষয়টা হচ্ছে, আমি 2020 পর্যন্ত জব করেছি, প্রায় 11 ইয়ার্স, ন্যাশনাল অ্যান্ড মাল্টিন্যাশনাল। আমি ডেভেলপমেন্ট সেক্টরেই ছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স, আমি আবার এইচআরেও পড়াশোনা করেছি ফার্দার। তো 2020-এ যখন করোনা স্ট্রাইক করলো, তখন আসলে প্রায়োরিটিস সেট করা ভীষণ প্রয়োজন ছিল। তো আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। তো তখন আমরা দুজন মিলেই ডিসকাস করে আসলে আমি ভলান্টারিলি আমার জব ছেড়ে দিয়েছিলাম, কারণ তখন আমার একটা বাচ্চার 2.5 বছর, আরেকটা বাচ্চা মাত্র হয়েছে, কোনো অপশন ছিল না আসলে। তো যেটা আমাদের ইউজুয়ালি হয় যে পোস্টপার্টাম ডিপ্রেশন, আসলে আমি ডেফিনেটলি বাচ্চা এবং সংসার, কুমি আপু যেটা বললেন, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। এবং পোস্টপার্টাম ডিপ্রেশন শব্দটা বলার সময় আপনি একটু হাসলেন, আমি হাসলাম, কিন্তু একেবারেই ফানি কিন্তু না, আমি হাসলাম। এটা হাসার কারণটা হচ্ছে অন্য জায়গা থেকে।
আমি কিন্তু আমার ইনলজ আর ফ্যামিলি থেকে মানে সাংঘাতিক সাপোর্ট পাই এবং আমি পেয়েছি, এখনও আমি পাই। এত সাপোর্ট পাওয়ার পরেও কেন আমার এই ডিপ্রেশন আসবে, এটাই ছিল আমার কোয়েশ্চেন। হ্যাঁ, বাট আই ওয়াজ ডিপ্রেসড। এটা আসলে বলা যায় না তো, তাই না? মানে আই ওয়াজন্ট এবল টু হেল্প মাইসেলফ। আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ছিলাম। তো তখন আমার বড় আপা, আমার হাজব্যান্ড, ওরা আমাকে সাজেস্ট করলো যে দীপা, তোমার তো আরও অনেক কোয়ালিটিস আছে, নট লাইকলি যে জবটাই সব কিছু লাইফে। সো মানে ইউ ট্রাই টু ডু সামথিং ফর ইয়োর সেলফ দ্যাট ইউ লাভ। তো আমি ব্যক্তিগতভাবে যেমন ঘর গুছিয়ে রাখা, একটু আঁকাআঁকি করা, গাছপালা, এগুলো হচ্ছে আমার খুব শখের জায়গা, বই পড়া। তো ওই চিন্তাভাবনা থেকেই মনে হলো যে আচ্ছা ওকে, লেটস স্টার্ট সামথিং। এবং কালারস্কেপটা আসলে ঠিক এভাবেই আসছে। এটা মানে এখনও এটা হচ্ছে আমার একটা উইন্ডো টু পাস আউট মাই ডিপ্রেশন। আমি কিন্তু মানে এই অংশটুকু বাদ দিলে আমি কিন্তু সংসার জীবনে খুবই হ্যাপি একজন পার্সন। আমরা খুবই হ্যাপি ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, আমার 3টা ছোট ছোট বাচ্চা, আমার ইনলজ, আমার ফ্যামিলি। তো ওই ভাবনাটা থেকেই আসলে কালারস্কেপটা আসছে। তখন আমি ছোট ছোট বিভিন্ন কাজ করতাম, আর ব্লকের ডিজাইন বা এই জিনিসগুলো আমার মাথায় বেশ ভালো কাজ করতো, ওখান থেকেই করা। তারপর টুকটাক বেশ কিছু বড় অর্ডার পাওয়া, ওভাবেই আসলে কাজটাকে নিয়ে এই পর্যন্ত আসা। তবে আমি কুমি আপুর সাথে একমত হয়ে যেই কথাটা বলি যে যতই আসলে আপনার হেল্পিং হ্যান্ড থাকুক, দিনের শেষে সংসারটা আপনার। এবং সংসারে মানে এটা আমি ফিল করি যে বাসায় ঢোকার পরে যদি আমি বাসায় ঢুকে শান্তি না পাই, তাহলে ওইটা বাসা না। একদমই তাই। হ্যাঁ, তো আমি যত কাজই করি না কেন, আমি অলওয়েজ ওইটাই মাথায় রাখি যে আমার বাসাটাকে মানে আমার পিসফুল রাখতে হবে। তো কালারস্কেপ নিয়ে আমার ভালোই চলে আলহামদুলিল্লাহ। বাট আমি কাজটা কিছুটা আমি অন অ্যান্ড অফ, আমি প্রেশার নেই না, দ্যাটস দ্য থিং। আমি প্রেশার নিতে চাই না। একটা ব্যালেন্স তৈরি করে নিয়েছেন। হ্যাঁ, মানে আমার কাছে হচ্ছে মেন্টাল পিসটা, যেহেতু আমি ডিপ্রেসড ছিলাম একটা সময় এবং এটা আমি কাটিয়ে উঠেছি, আমি আমার মেন্টাল পিসের ব্যাপারে খুবই কশাস। এটা খুবই ভালো একটা প্র্যাকটিস আমি বলবো। এখন রীতা পোদ্দার দিদির কাছে যদি আসি, কারুনিলয়, এখানেও মানে কাপড়ের সাথে একটা কানেকশন আছে। আপনি বেশ কিছু কাজ করছেন আপনার এই একটা আয়োজনে, সেই বিষয়টা নিয়ে একটু শুনি। এবং আমি দেখতে পাচ্ছি আপনি আজকে যা পড়েছেন, আমি বুঝতে পারছি কারুনিলয়েরই ছোঁয়া, তাই তো? প্রত্যেকটা গয়না এবং আপনার শাড়ি নিজের তৈরি করা। হ্যাঁ, তো আমি যখন প্রথমে কাজ শুরু করি, প্রথম থেকে একটু বলি, জীবন তো অনেক বড়, অত তো বলা যাবে না, একটু করে বলছি। তো যখন আমার বেবিটা ছোট ছিল, তো আমার একজন হেল্পিং হ্যান্ড যে ছিল, তাকে বলা হয়েছে মানে সে খাবারটা যে করে বাচ্চারা, আমরা তো চালের বেটে খাওয়াই সাধারণত ছোট বাচ্চাদের, সুজিটা করার জন্য। সুজি, হ্যাঁ। তো ওইরকম করতে বলা হয়, আমি বের হয়ে গিয়েছি আমার কাজে। তো এসে দেখি বাচ্চা যখন খাওয়াতে বসছি, ছোট ছেলে তখন খুব কান্না করছে, মুখে দিলেই কান্না করছে, কিন্তু কেন কান্না করছে তো বোঝার উপায় নেই। তো যখন নাকি ওকে ওই খাবারটা রেখে আমার স্পিড করাচ্ছি, তখন দেখলেও সে স্বাভাবিক। সেকেন্ড টাইম যখন করলো এত কান্না করে মানে লাল হয়ে গিয়েছে ঠোঁটটা, জোর করে এমনি কেন খাবে না এরকম। তো আমি যখন এটা মুখে দিলাম, তখন একদম ঝাল, মানে পাটাটা যে মানে করেছে, সে পেস্ট করেছে, সেটাও ধুয়ে নাই। হ্যাঁ, এরকম করে তারপরে ছেড়ে দিলাম ওকে। তারপরে ছেড়ে দেওয়ার পরে মানে অনেক কিছু পরে তারপরে সব একদম চার দেয়ালে বন্দি হয়ে গেলাম। আমি বাইরে জগৎ বাদ দিয়ে দিলাম যে ঠিক আছে, আমার সন্তানকে মানুষ করতে হবে, স্বার্থপরের মতো তার নিজের পরিচয়ের জন্য ছুটলে হবে না। নিজে মানে আমি যে মনে করি যে একটা নারী সন্তানও তো নিজের স্বার্থ, তাই না? হ্যাঁ হ্যাঁ, নিজের প্রতিটা নারীরই নিজস্ব একটা পরিচয় দরকার, নিজের একটা স্বাবলম্বী হওয়া উচিত। হ্যাঁ, তো ওই সেন্সটা বাদ দিয়ে ঠিক আছে আমি আমার সন্তানটাকে আগে দেখি, তো সেটা শুরু করে দিলাম। তো করতে করতে ওদের জন্য একটু যখন বড় হলো, স্কুলে দিয়ে আমি আমার বিভিন্ন কাজ শেখা শুরু করে দিলাম হস্তশিল্পের ওপরে। একটু একটু করতে বা আশেপাশে যে ভাবিরা বসে গল্প করতো খাতা মিলানোর জন্য, আমার 2 বাচ্চাই সেন্ট গ্রেগরি হাই স্কুলে পড়ে, মিশনারি থেকে স্কুল কলেজ আর যাই হোক। তো গল্প করতে যখন শুনতাম যে সে কিছু করছে, তার বাসায় আমি চলে যেতাম বা খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করলাম কোথা থেকে শিখছেন, কোথা প্রোডাক্ট আছে, এরকম এরকম। তো একটু একটু করতে করতে আগাতে আগাতে আমি শুরু করে দিলাম। এই শুরু করা থেকে আমি একটু থামিয়ে দিচ্ছি, সেটা হলো যে আমি শুরু করার পরের গল্পটা একটা বিরতি থেকে এসে শুনবো, একটু আটকে দিচ্ছি। একটা বিরতির সময় হয়ে গেছে বন্ধুরা। এই যে আমরা প্রত্যেকে নিজেকে স্বাবলম্বী করবার জন্য বা নিজের জীবনটাকে আরেকটু অন্যরকম করে দেখবার জন্য কিছু না কিছু চেষ্টা করছি প্রতিনিয়ত।
এবং সেই চেষ্টার গল্পগুলোই জানতে থাকবেন আমাদের সাথে। চলছে নিয়র নিবেদিত লেডিস ক্লাব, ফিরে আসছে একটা বিরতির পর। Available at Herland stores. নারী বন্ধুদের আড্ডা দেওয়ার জায়গা নেক্সাস টেলিভিশনের নিয়র নিবেদিত লেডিস ক্লাব, এবং লেডিস ক্লাবে আমরা বরাবরই নারীর নানান অবস্থা নিয়ে কথা বলি। আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো নারীর ঠেকে শেখা, এবং ঠেকে শেখাটা আসলে কেমন সেই বিষয় নিয়ে জানতে চাইবো। কিন্তু তার আগে কথা বলছিলাম কুমি আপুর কারুনিলয় শুরু করার ব্যাপারটা। আপনি যখন মানুষের বাসায় গিয়ে গিয়ে খোঁজ করছিলেন কিছু আপনি করতে চান এবং কোথা থেকে সোর্সিং করে তারা, এই বিষয়টা নিয়ে সেখান থেকে আগাই। হ্যাঁ, এই সবার সাথে আলোচনা করতে করতে একটা সময় আমি বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলি যে থাকে যারা ট্রেনিং করায় সরকারিভাবে বা কারো বাসায় গিয়ে অনেক আপুরাইতে শেখায়, সেটা খোঁজ পেলাম বিভিন্ন জায়গায়। তো একটু একটু করে কাজ শুরু করলাম, বা কোনো কখনো কখনো হয়েছে যে কোনো ভাবির বাসা চলে গিয়েছি বা কোনো আপুর বাসায় এমনি শিখিয়েছে, জাস্ট আইডিয়া দিলে তো কিছু কিছু জিনিস করা যায়। তো শুরু করে দিলাম একটা দুইটা করে, প্রথমে একটু ফ্রক করলাম, তারপরে শাড়ি, বিছানা চাদর, এই করতে। তো আমার ছেলে বলল যে মা তোমাকে একটা পেজ খুলে দিই, হ্যাঁ তুমি শুরু করে দাও। তো ছেলে এখন কি পেজ নাম দিবে তো বলতো যে তুমি তো সবসময় হাতের কাজ নিয়েই করো, আমি হ্যান্ড স্টিচ করি, হস্তশিল্প, যত রকম ব্লক, বাটিক, স্কিন টিন্ট, অ্যাম্বোস, সব রকম কাজ মানে মোটামুটি হয়ে গিয়েছে আয়ত্তে। তো বললো যেহেতু আমাদের তোমার কাজটা হচ্ছে হাতের কাজের উপর, তুমি কারুনিলয় নামটা দিয়ে দিই। আর আমার কারুনিলয় এটা হচ্ছে এইরকম যে হাতটা বাড়ানো, আমাকে কেউ একটু ধরো, আমি একটু উপরে উঠি, এই থিমটা নিয়ে আমার হচ্ছে গিয়ে এইটা করা। তারপরে তো শুরু করলাম যখন মানে ভিডিও করে, যখন নাকি সবাইকে দেখাচ্ছি আমি নিজে জামা পরেই, যে কেউ যদি নিতে চান আসেন, বা সবাইকে বলছি। তো একটু একটু করে দেখা যায় 1 জন 2 জন করে করে হ্যাঁ রেসপন্স পাচ্ছি এবং ভালোই সবাই বলছে। এই থেকেই শুরু করে দিলাম। তারপরে একটা সময় দেখা গেলো যখন কাপড় কাজ করতে করতে, আর বাচ্চারা তো আছে, ওদের পড়াশোনা বা এক্সট্রা কারিকুলাম যা আছে সবই করে ওরা। হ্যাঁ, তো আমার আসলে বলতে নাই যে বাংলা মানে ঢাকার এমন কোনো স্কুল নাই যে ফার্স্ট প্রাইজ আসে না, মানে আমার যে ছেলে এসছে আমার সাথে। আর চমৎকার, মা হিসেবে খুব সফল লাগে না তখন? হ্যাঁ, এটা আমি যখন হেঁটে যাই তখন বলো সমন্বয় স্বপ্নময়ের মা যাচ্ছে, এটা খুব ভালো লাগে। মানে স্কুল কলেজ সব জায়গায়, বা দেখা যাক গেল যে যেমন আমার একদিন বলেছিলাম যে তুমি আমাকে একটা পোস্ট করতেও বলেছিলে যে ছেলে আমার চায়না গিয়েছে ম্যাথ অলিম্পিয়াড থেকে, মানে গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে চায়নাতে গিয়ে, ছোট ছেলে। তো এটা হচ্ছে ভালো লাগে আসলে। কতটুকু কি করতে পেরেছি তা জানি না, কোথায় যাবে ওরা ভবিষ্যৎ, কিন্তু চেষ্টা করে যাচ্ছি। যেহেতু যখন আপু কেউ চেষ্টা করে যায়, তার যদি ট্যালেন্ট একটু কমও থাকে, যদি কনসিস্টেন্সি থাকে চেষ্টায়, তাহলে তারা ভালো করবে। সেখানে আপনার ছেলে দুজনেই ভীষণ ট্যালেন্টেড, তাদের তো আসলে পেছনে ফিরে দেখবার কিছু নেই। সেটা ঈশ্বর কিভাবে কি করে সেটা আসলে আমি আসলে মা হিসেবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য পড়ে, আমি আসলে মানে কৃপণতা বলে না, একটু আলসেমি সেটা করি না, যে আমি একটু সাজুগুজু করি, একটু ঘুরে আসি, পড়াটা দিয়ে চলে আসলাম, যে ছেলের বাসায় রেখে আসি, পড়ছে না আমার মাথা কাজ করছে, গাড়িতে বসে জিজ্ঞেস করছি ঘুমাচ্ছি না, বলবি দিয়ে বসছে। আপনি ছোটবেলা থেকে ওদের লাইফস্টাইলে একটা মনোযোগ দিয়েছেন, দেখা যায় যে এটা কিন্তু তাদেরও একটা অভ্যেস হয়ে গেছে। এখন যখন ক্যারিয়ারে তাদের কি করতে হবে এটা নিয়ে কিন্তু তারা নিজেরাও খুব সচেতন এখন, তাই না? হ্যাঁ, আর আসলে গুছানো আমার বাচ্চারা, আর হ্যাবিচুয়েট হয়ে গিয়েছে আসলে। আমি আমার ধ্যান ধারণা এটাই যে ওদের লাইফটা যেন মানে ওরা যেন সাদা মনের মানুষ হয়, এটা হচ্ছে আমার কথা। টাকা পয়সা তুমি কোটি টাকা না ইনকাম করো, কিন্তু এমন মানুষ হও যে মানুষজন হেঁটে গেলে বলে যে হ্যাঁ সমন্বয় যাচ্ছে বা স্বপ্নময় যাচ্ছে। এরকম দুটো নাম, সমন্বয়, স্বপ্নময়, ওদের নামগুলো আমার খুব পছন্দ হয়েছে। নামের একটা প্রভাব আছে ওদের জীবনে। হ্যাঁ, এটা বেশ চমৎকার। আর ওরা খুব সাপোর্ট করে আমাকে, যে আমি আমার কাজের ব্যাপারে যে কোনো যে আমি করতে পারছি না, বা দেখা গেলো অনেক ব্যাপার আছে ক্রিটিক্যাল, যে আছে কিভাবে হবে বাবা একটু দেখি মানে মোবাইলে, তো ঠিক করে দিচ্ছে মা, এটা এইভাবে না হয় এটা এইভাবে মনে হবে, তো ঠিক হয়ে যাচ্ছে। বা একটা অর্ডার আসলো আমি বাসায় নেই, ওরা সেটা ম্যানেজ করে নেয়। এরকম মানে সাপোর্ট যেটুকু দেওয়া উচিত সন্তান হিসেবে আমার সবটা দেয়। মানে আমার ছেলেরা হচ্ছে গিয়ে আমার ছেলে, মেয়ে এবং বন্ধু,
তিনটা জিনিস আমার কাজ করে ওদের সাথে চমৎকার। আমার। আরো শুনবো অবশ্যই, এবং এই সময় কুমি আপুর কাছে আসে, রীতা দিদির কাছ থেকে শুনে কুমি আপুর কাছে এসে জানতে চাই যে বিষয়টা, সেটা হলো আজকের যে বিষয় নারীর থেকে শেখা। তো দেখা যায় যে আমরা অনেক কিছুই দেখা যায় আগে থেকে শিখতে চাইনি, বা কোনো একটা কাজ হয়েছে যেটা আমাদেরকে আসলে খুব বাধ্য হয়েই শিখতে হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে আপনার কাছে একটু আসতে চাই। তোমার কোয়েশ্চেনটা শুনে আমি আমার ব্যাকে চলে যাচ্ছি। মানে অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে, অনেক ছোটবেলা বলতে আমার কাছে অনেক ছোটবেলায়, ইট ওয়াজ 17। তো মাত্র মনে হয়েছে যে মার কোল থেকে সংসারে চলে আসলাম। তো প্রথমে এসেই তো হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি ভাত রান্না করতে পারি না, আমি টুকটাক কাজ পারি, বাট ভাত। ও বলেছিল যে ঠিক আছে আমি তোমাকে হেল্প করব। মানে এভাবে কিন্তু যে শেখার যে বিষয়গুলা, যখন টপিকটা পেলাম তখনই কিন্তু প্রথম আমাকে ওটাই নক করেছিল, যে ঢাকায় এসে আমি তার সাথে ব্যাগটা রেখেই তাকে প্রথম বলেছিলাম আমি ভাত রান্না করতে পারি না। হ্যাঁ, তো এই পারি না থেকে চেষ্টা করা, পুড়ে ফেলা, নরম হয়ে যাচ্ছে, এই যে থেকে শেখা যে আমাকে রান্না করে খেতে হচ্ছে। হ্যাঁ, তো একটু একটু করে কিন্তু সব কিছুতে আমরা থেকে যাই। কেউ বলতে পারবে না যে না আমি অলরাউন্ডার, আমি অনেক এডুকেটেড, আমাকে কোথাও আটকাতে হয় না, বা আমি কোথাও কোনো দিন আটকে যাইনি। বিষয়টা আসলে লাইফটা কিন্তু এমন না, তাই না? প্রত্যেকেই থেকেই আমরা বেস্ট কিছু পেয়ে যাই। তো আমার লাইফে ওরকমই ছিল, পড়াশোনা, ঢাকায় এসে সংসারে, একটা জয়েন্ট ফ্যামিলিতে পা দেওয়া, অ্যাট দ্য সেম টাইম ঠিক ফার্স্ট ইয়ারেই আমার বড় বেবিটা হয়ে যায়। এটা তো আমার জন্য আরও বেশি যুদ্ধ ছিল। হ্যাঁ, সেকেন্ড ইয়ার গড়াতে না গড়াতেই যখন আমি থার্ড ইয়ারে, তখনই আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল BIT যেটা, ওখানে জয়েন করে ফেলি। মানে প্রত্যেকটা কাজে কিন্তু আমি ঠেকে গেছি। যেদিন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে ওদিন আমি হাউমাউ করে কান্না করেছি যে আমার বাবুটাকে আমি কার কাছে রেখে যাব, আমি কিভাবে চাকরি করব, কেন আমি CV দিয়েছিলাম, চাকরিটা কেন হলো, আর আমি এখন কেন চাকরিটার মায়া ছাড়তে পারছি না, আমাকে যেতে হবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা কাজেই কিন্তু ঠেকে গিয়েছি লাইফে। আপনার দুটো বিষয়ের সাথে একটা মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, মানে কোথায় যে যাবেন। হ্যাঁ, এটা একটা মানে আমি আমার লাইফের ছোট ছোট ক্ষুদ্র পাওয়াগুলোকেও আমি রেসপেক্ট করি আসলে, সেটা খুব বেশি ছোট হোক সেটা মানে ভ্যালু লেসনের কাছে, বাট আমার ছোট ছোট পাওয়াগুলো আমার কাছে বিশাল কিছু। আর আমি তো ঘুম থেকে উঠে প্রতিটা দিন নিজের মতো করে নতুন করেই সাজাই। আমি কালকের কিছু মনে রাখতে চাই না, আজকে ঘুম থেকে উঠেছি, নতুন একটা দিন পেয়েছি, এটাকে সাজানোটাই আমার কাছে একটা মানে আমার লাইফের মোটো এটা। সামটাইম আমার হাজবেন্ড বলে যে প্রতিদিন ফার্নিচার মোছার কি দরকার, প্রতিদিন কেন, মানে এই কাজটা কেন করতে হবে, একদিন পরে পরে করা যায় না, বা প্রতিদিন কেন। আমি বলছি তুমি কেন প্রতিদিন ভাত খাও, তোমার শরীর দরকার না, সংসারের একটা যত্নের দরকার আছে। মানে অনেকেই তো অনেকভাবে আমাকে সাজেস্ট করতে চায়, বাট আমার সংসার, আমার জব, মানে এই জায়গাটা, এই চার দেয়ালটা কিন্তু আমার মানে আমাদের, আমার হাজবেন্ড, বাচ্চা, আমাদের। তো এটাকে ওই যে একটু আগে যেটা বললাম, এটাকে ঠিক রেখে বাকি কাজগুলো করা। হয়তো সে সাজেস্ট করলো যে একদিন রান্না করে তো দুদিন খাওয়া যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে মাথায় রেখে, ওটাকেও রেসপেক্ট করি, ওটাকেও ইগনোর করি না, সামটাইম ওটাকে মাথায় রেখে আবার নিজের মতো করে একটা ব্যাকআপ দেওয়া। আমার কাছে থেকে শিখে যাওয়া মানে এটাই, যে আজকে এটা হচ্ছে না তার মানে এটা যে হবে না আমি কালকে ট্রাই করলে তা না। আমি নিউজ প্রেজেন্টেশনে আমি অনেক লেটে কিন্তু এখানে এসেছি। লাস্ট আমি ধরো ইট ওয়াজ 8 ইয়ার্সের একটা যুদ্ধ বলতে পারো। হ্যাঁ, এই ছোটো ছোটো আমার তো যখন আমি প্রেজেন্টেশনের কোর্সগুলা করি তখন আমি চাকরি করি, অ্যাট দ্য সেম টাইম আমি পড়াশোনা করি, আমার সংসার, আমার 2টা বাচ্চা, সেখান থেকে 3টা বাচ্চা। এর মাঝখানে কিন্তু আমি 2বার নিউজের কোর্স করেছি। প্রতিবারই কোর্স করছি, কোনো না কোনো কারণে বাবুদের জন্য হয়তো আবার ব্যাক করছি, আবার হয়তো সেটাকে হাসি মুখেই নিয়েছি, সব সময় হাল ছাড়িনি। বাট আফটার আ লং টাইম আমি যখন এখানে আসলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে ওই 8 বছর আর 10 বছরের যে জার্নিটা ছিল, এটার সফলতা আমি 10 বছর পরে পেয়েছি। কিন্তু হ্যাঁ, কিন্তু আই ওয়াজ নট হোপলেস, আমি লাইফে হোপলেস হই না। আমি ছোট একটা মানে আমার লাইফের ছোট একটা গল্প সবাইকেই বলি, যেমন মানে আমি লাইফে আমার মানে হেরে যাওয়া যে জিনিসটা, এটা আমি মানতে পারি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে না, সৃষ্টিকর্তা আমাদের সহায়ক, তাকে ডাকলে কোনো না কোনোভাবে আমি মনে হয় এই জায়গা থেকে উতরায় চলেই আসবো। পিছনে ধরে তো সবাই টানতে চাইবে, তাই না? প্রকৃতিও কিন্তু পিছনে ধরে টান দিতে চায়। হয়তো এটা আমাদের সহ্যের একটা পরীক্ষা নিচ্ছে প্রকৃতি, এরকম লাইক দ্যাট।
সবকিছু তো একটা অপোজিশন আছে, দিন আছে, রাত আছে, একদম। আপস ডাউন থাকবেই লাইফে। তো ওইটাকে আসলে ইগনোর করাটা আমার কাজ। একদমই, এবং দেখা যাচ্ছে প্রকৃতিও রিমাইন্ডার দিচ্ছে আপনাকে যে না, ইউ হ্যাঁ। হ্যাভ টু পুল ইয়োরসেলফ আপ। এই জিনিসটা তো অবশ্যই, এবং আমি আমাদের জীবনে প্রকৃতিকে কমপ্লিকেশন respect করেই আসলে sometime ইগনোর করি। হ্যাঁ, এবং যে যত রকম অসুবিধাই আসবে না কেন, দেখা সেটাকে যাচ্ছে জয় এটাতে কিন্তু করাটাই আমাদেরই ধর্ম। আরেকটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। আমরা জানি যে Exactly. আমরা ঠেকার পরে আবার কিন্তু উঠে দাঁড়াতে পারবো। দাঁড়াতে পারবো। এটা বেশ চমৎকার। দীপাপুর কাছেও শুনবো। এই ধরনের গল্প আসলে আমাদের সবাইকে অনেক কিছু শেখায়, এবং লেডিস ক্লাবও এরকমই একটা প্ল্যাটফর্ম। আমরা সেই আড্ডায় আবার ফিরে আসবো। একটা বিরতির সময় হয়ে গেছে নিয়ন নিবেদিত লেডিস ক্লাবে। কিছুক্ষণের মধ্যে চলে আসছি, নিয়ে নিচ্ছি একটা বিরতি। Available at Herland stores. নিয়র প্রেজেন্স লেডিস ক্লাবে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের আড্ডা দেবার আয়োজন। এবং আড্ডা দেবার আয়োজনে নারীরা সবাই একত্রিত হচ্ছে, এর থেকে সুন্দর আর কি বা হতে পারে। আপনারাও চলে আসবেন, কারণ নারী বন্ধুরা যারা আমাদের সাথে জুমের মাধ্যমে যুক্ত হন তারাও আমাদের অনেক ভালোবাসার মানুষ। আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, এবং অবশ্যই আমাদের লাইভ স্ট্রিমিংটা আপনারা পেয়ে যাচ্ছেন ফেসবুকে এবং ইউটিউবে। আপনারা একটু খুঁজলে লেডিস ক্লাবের আমাদের লাইভ স্ট্রিমিংগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে পেয়ে যাচ্ছেন। সাথে আমরা কুমি আপুর কাছ থেকে শুনছিলাম, দীপা আপুর কাছে এসে এখন জানতে চাই যে এই যে কুমি আপু বললেন ঘর সংসারের বিষয়টা, যে সংসার জীবনে না আসলে আসলে টের পাওয়া যায় না যে কি কি করতে হবে। বাবার বাড়িতে যখন আমরা থাকি তখন দেখা যায় যে মোটামুটি রাজকন্যার মতো একটা জীবন কাটে অনেকেরই, এবং এই ঘর থেকে ওই ঘরে যাওয়া হয় না, এমনও আছে। তো সেই ক্ষেত্রে যখন সংসার জীবনে আসলেন অনেক নতুন কিছু আবিষ্কার করলেন এবং ঠেকে ঠেকে অনেক কিছু শিখলেন, সেটা নিয়ে একটু শুনে। আমার জন্য সবচেয়ে বড় হার্ডশিপ ছিল রান্না। আমার শাশুড়ি উনি মানে ফ্যান্টাস্টিক রান্না জানেন, তো স্বভাবতই ওনার একটা এক্সপেকটেশন হয়তো ছিল যে বড় ছেলের বউ একটু রান্না জানবে। আনফর্চুনেটলি আমি এই ব্যাপারে একেবারেই জিরো। তো আমার মনে আছে আমি ওনাদেরকে একদিন মানে নিজে থেকে ভালোবেসেই বললাম, অফার করলাম যে আচ্ছা আজকে সকালের ভাজিটা আমি করব। বাহ, তো ওটা যে আসলে কি হয়েছিল নোবডি নোজ। উই ওয়ান্ট টু নো প্লিজ। ওটা নাড়তে 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 শেষে ভর্তাই হয়ে গিয়েছিল। তো আমার কি ভাজি ছিল সেটা? নর্মাল আলু ভাজি। আলু ভাজি ভর্তা করে ফেলেছেন, কি ট্যালেন্টেড আমাদের দীপা আপু। একেবারেই ট্যালেন্টেড। তো তখন আমার ননদ, ও তখন ক্লাস 8-এ পড়ে যখন আমার বিয়ে হয়। ও খুব ছোট ছিল, বাট শি ওয়াজ অ্যান্ড শি ইজ আ ভেরি হেল্পফুল ইয়াং লেডি। তো ও আমাকে অ্যাডভাইস করছে, ভাবি আমার মনে হয় আরেকটু নাড়লে ভালো হবে। দুজন রাঁধুনি একত্রিত হলে যেটা হয়। আচ্ছা, কিন্তু ভালো জিনিসটা ছিল যে আমার শ্বশুর শাশুড়ি আমি যে এফোর্টটা দিয়েছি দে অ্যাপ্রিসিয়েটেড দ্যাট থিং আর কি। বাট যেটা হয় যে ঠেকে শেখার যে জায়গাটা, সেটা হচ্ছে যে একটা সময় যখন আমার সংসার সেপারেট হলো, ওনারা আর আমরা যখন আলাদা বাসা নিলাম, তখন কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে সব কিছুই কিন্তু শিখে গেলাম, এভরিথিং। এবং এখন কিন্তু যেটা হয় যে আমি অনেক ধরনের রান্না জানি, আমি খুব ভালো কোরিয়ান রান্নাও জানি। তো এবং আমার শাশুড়িও কিন্তু হয়তো মাঝে মাঝে সরাসরি বলে না, বাট আমি বুঝি হ্যাঁ যে কোন রান্নাটা আসলে খুব ভালো হয়েছে। বা আমার শ্বশুরও হয়তো সরাসরি বলবে না, কিন্তু বোঝা যায় আর কি, মানে ফেশিয়াল এক্সপ্রেশন থেকে অনেক কিছু না। নেওয়া যায়। আমার শ্বশুর যেমন উনি করবে কি, উনি ওই আইটেমটা 2 থেকে 3 বার নিবে, বাহ, মানে এরকম বোঝা যায় আর কি। তো সেম আমার মায়ের বাসায়ও যেমন বলবে যে এটা খুব মজা হয়েছে, বা আমি আসবো ওইটা করবি, এরকম আর কি। এর বাইরেও মানে রান্না নিয়ে আসলে মানে এত ফানি ফানি ঘটনা। আমি আমার লাইফের প্রথম সেমাই আমার আম্মাকেও ফোন দিয়েছি, আমার শাশুড়িকেও ফোন দিয়েছি। তো আমাকে বলেছে যে 1 লিটার দুধ তুমি কমিয়ে 1/2 লিটার দরকার নেই, আর একটু বেশি করো, তারপরে অল্প সেমাই দিবে। এখন আমি যখন সেমাই দিচ্ছি আমার মনে হচ্ছে কি এত কম, এত কম, আমি তো দিচ্ছি, শেষে আসলে ওইটা পুডিং। এবং এই জিনিস নিয়ে আমি এখনো পচানি খাই আর কি। বাট আমি মনে করি কি আসলে আপনি একদম শুরুতে যে কথাটা বলেছেন না, যে প্রোগ্রামের শুরুতে, যে আসলে ঠেকে শেখাটা না বেটার। আপনি যখন কাউকে ফলো করবেন অন্ধভাবে, তখন আসলে আপনি না মানে যেটা হয় যে আমরা নিজেদের আগ্রহটা আসলে
কোন জায়গাটাতে বা ওই পার্টিকুলার কাজটার প্রস অ্যান্ড কনসটা কি, এটা কিন্তু আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি না। এবং আরেকজনের কাছ থেকে দেখে শিখলে হয়তো ওনার প্রসিডিওরটা আমরা শিখতে পারি, এবং কিন্তু নিজে শিখলে কিন্তু কাস্টমাইজ করে আমরা আরো বেটার কিছু পাওয়ার নিজের আশা থাকে। সুবিধা মতো করে অনেক কিছুই আসলে ম্যানেজ করে নেওয়া যায়, বের করে নেওয়া যায়। তো থেকে শেখাটা আই অ্যাপ্রিসিয়েট ইট, থেকে শেখাটা ভালো। আর থেকেই আসলে আমাদের মেয়েদের লাইফটাই কিন্তু থেকে শেখাই। অনেক জায়গায় ছেলে মেয়ে সবার জন্য এই কথাটা অ্যাপ্লিকেবল, কিন্তু মেয়েদের জন্য হয়তো একটু বেশি, কিছু কিছু ক্ষেত্র বেশি। কারণ আমার মনে হয় যে মেয়েদের লাইফের যে স্প্যানটা আছে এটাতে আমাদের অনেকগুলো রোল বেশি প্লে করতে হয়। তো সেই ক্ষেত্রে হয়তো আমাদের আসলে ঠেকাটাও বেশি এবং সেখান থেকে শিখে নেওয়ার ইচ্ছাটা বা প্রয়োজনটা বেশি। বিয়ের পরে মানে আমরা সংসারের মায়াটা ছাড়তে পারি না। হ্যাঁ, এই মানে মায়াটা আসলে ছাড়া খুব কঠিন হয় না। যে যেমন হয়তো কুমিয়াপুর কথায় যেটা বুঝলাম যে উনি খুবই অর্গানাইজড। এখন ভাইয়া যেমন বললেন যে আপনি প্রতিদিন এটা মোছার দরকার, কি সেম জিনিসটা আমার হাজব্যান্ডও বলবে। এখন ওকে আমি বুঝাতেই পারি না যে মোছার মাঝে যেটা কোন জায়গায়। আমার 3 বাচ্চাই যেহেতু খুব ছোট, ওরা সবসময় মানে এই টয়েজ এটা সেটা এলোমেলো করবে, কুশন নামাবে উঠাবে। কিন্তু আমি যেটা দেখেছি যে আমাকে অনেকেই অ্যাডভাইস করেছে তুমি এভাবে রেখো না, কাচের জিনিসগুলো এভাবে রেখো না, শোপিসগুলো এভাবে রেখো না, বাচ্চারা ব্যথা পাবে বা এটা সেটা। তো ওই জায়গাটায় উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে মনে হয়েছে আমি যদি এগুলো সরিয়ে ফেলি বাচ্চারা কখনো শিখবে না যে আসলে গুছানো থাকা কাকে বলে এবং এই জিনিসটা যে এখানে থাকা উচিত। তো ওই জিনিসগুলোও আসলে ওই থেকেই সবকিছু শিখে যাওয়া, কিভাবে থাকতে হয়, থাকার একটা আর্ট আছে, এটা আসলে তার লাইফস্টাইলে যদি এখনই আপনি না দিয়ে ফেলেন। ছেলেরা না এই জিনিসটা আমার মনে হয় যে ভাইয়াদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, ওনারা আসলে যখন বাসায় আসে ওনারা তো সবকিছু গুছানোই পায়, এই কারণে ওনারা কখনো এটার গুরুত্বটা ধরতে পারে না। ওর কথা ইন্টারাপ্ট করি, সেম আমার লাইফেও এক্সপিরিয়েন্স আছে যে প্রথম সংসার শুরু হলো, বাচ্চা যখন হামা দেওয়া শিখলো তখন ওর বাবা বলতো যে এগুলো সরিয়ে ফেলো, আমি বলেছি না। তখন আমার এক বোন আমাকে বলেছিল যে ওর সামনেই থাকবে এটা, এবং হ্যাঁ তুমি একটা দামি শোপিস সরিয়ে রাখো, ওখানে একটা মাটির জিনিস দাও বা ওকে ইউজ টু করো যে এখানে এটা থাকে। হ্যাঁ, তো আপুর তো 3 বাচ্চা, আমার 4 বাচ্চা। তো আমার 4 বাচ্চা মানে ওনার থেকে আর একটা ধকল আমার বেশি যায়, টয়েস বলেন বা যাই যে হোক। তো আমি খুবই অর্গানাইজ, নট অনলি দ্যাট আমার বাচ্চারা খুব অর্গানাইজ আলহামদুলিল্লাহ। মানে আমার বাসায় ঢুকে সবাই আমাকে যেটা প্রশংসা করে যে আমি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, দ্যাট অন ইজ ডিফারেন্ট থিং। বাট সবার যেটা কথা যে 4টা বাচ্চা সংসার এভাবে কেমন করে থাকে, সেম কুমি আপু আমারও মানে সবার যে দীপা তুমি 3 বাচ্চা নিয়ে কিভাবে। আমার আরেকটা ছোট্ট জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমার কিন্তু এই 3 বাচ্চার পাশাপাশি আমি আবার পিএইচডিও করছি। তো ওইটাও হচ্ছে একটা বিশাল হেডেক। আমার বান্ধবীরা যেমন মানে আমার বান্ধবীরা ওরা আমার অনেক বড় মেন্টাল সাপোর্ট, আমার ছোটবেলার ফ্রেন্ড, আমার ভার্সিটির ফ্রেন্ড, ওরা অনেক বড় সাপোর্ট। ওরা অলওয়েজ আমাকে এনকারেজ করে, ইনক্লুডিং হাজব্যান্ড এবং বাবা এই মা ব্যালেন্সটা সবাই। থাকা জরুরি এবং জীবনযাত্রাটা আসলে কেমন হওয়া প্রয়োজন সেটা যদি মারাই আসলে ছোটবেলা থেকে ট্রেন আপ করে দিয়ে দেন, তখন দেখা যায় যে নিজেদের আসলে সবকিছুতে ঠেকতে হয় না, ঠেকতে একটা লাইফ এক সময় ব্যালেন্সে চলে আসে। রীতা দিদির কাছে আসি এবং তার কাছে এসে একটু জানতে চাই যে এই যে ঠেকে শেখার বিষয়টা, যেমন বলছিলাম যে আমাদের পরিবারে যখন আমরা ছোট থেকে কৈশোরে থাকা অবস্থায় অনেক কিছুই আসলে কল্পনা করা যায় না যে পরবর্তী জীবনে যখন পদার্পণ করতে হবে সেখানে আসলে কি কি অপেক্ষা করছে। তা আপনার জন্য কি কি অপেক্ষা করছিল সেটা শুনে। খুবই চমৎকার বলেছ। আসলে আমরা যখন বাবার বাড়ি থাকি সবসময় আবেগকে মনে ভাসতে থাকি, হ্যাঁ একটু শপিং করবো, একটু ঘুরতে যাবো, একটু ভালো ভালো খাবো, খুব রিয়েলাইজও করা হয় না, কিন্তু বাস্তবতাটা আসলে আমরা আসলে রিয়েলাইজ করিই না। আসলে যার দ্বারা একটু দুই একটা মানুষের কথা আলাদা, মেয়ের কথা যারা নাকি ছোটবেলা থেকেই খুব স্ট্রাগল করে, কিন্তু আসলে সবার তো একরকম হয় না। কিন্তু বাস্তবতা যখন এসে পড়ে যায় তখন দেখা যায় হায় এটা আরেকটা জিনিস। যেমন আমি যখন মানে বিয়ের আগে আসলে সবাই বলে রান্না করি না বা পারি না, আমার আসলে যারা আমাকে দেখছে বা শুনছে তারা কিন্তু আসলে বলবে যে হাসবে যে আসলেই তাই, যে আমি কখনোই আসলে রান্না বলার বা খাবারটা নিজে নিয়ে নেওয়া হয় নাই আসলে আমার।
আমার জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার কাকিমা ভীষণ ভালো মানুষ, খুবই মিষ্টি, আমরা একসাথে ছিলাম, কখনো বলে নাই যে এই কাজটা করো। যাই হোক করে নিত, মা একটু বাইরে থাকতো যা। তো যখন আমি প্রথম পায়েস রান্না করি তখন আমার হাজব্যান্ডের পোস্টিং ময়মনসিংহে। তো ময়মনসিংহে আমি পায়েসে আগে চিনি দিয়েছি, আগে তো চাল দিতে হয়, তো আমি প্রথমে চিনি দিয়ে ফেলেছি, তো কোনোভাবেই তো সেদ্ধ হচ্ছে না, কেন হচ্ছে না বুঝতে পারছি না। যাই হোক সে মানে মানে হাফ সিদ্ধ একটু রকম নরম হয় আর কি, গেল। পরে আস্তে আস্তে বুঝলাম, কিন্তু এখন হয়েছে কি যে আমার সোনার অঙ্গ পুরে ছাই হয়ে গিয়েছে পায়েস আর সন্দেশ বানাতে বানাতে। মানে এখন সবাই মনে করে মেলাতে যখন যাই, যারা একবার খায় বলে যে দিদি এটা কিন্তু নিয়ে আসবেন, সবজিটা কিন্তু মিস করবেন না, লাবড়াটা, পায়েসটা দিদি, পায়েসটা কিন্তু এত টেস্ট হয়েছে, গুড় দিয়ে কিন্তু আনবেন, চিনিটা কিন্তু দিবেন না, এরকম করে বলে। এই জিনিসটা আসলে খুব মজার যে একটা সময় আপনি জানতেনও না আসলে এটা কিভাবে বানাতে হয়, এবং এখন পায়েস খাওয়ার পরে মানুষ হয়তো জানেও না যে এর পেছনে আসলে কত ধকল এবং কত বছরের অভিজ্ঞতা গিয়েছে, তাই না? হ্যাঁ, থেকে শেখা, আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে দিদি শিখতেই হবে, ঠেকতে ঠেকতে শিখে গেছে, বেশি করে এখন কিভাবে খাওয়াতে হবে, মেয়েরা আসলে মানুষ বলে কি যে নারীরা সব পারে, আমার মনে হয় তা না, যে নারীরা আসলে যথাসাধ্য চেষ্টা করতে পারে 99%, সহিষ্ণুতা বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, মলিনতা বেশি, তুমি যত কিছুই বলো, নমনীয়তা, মলিনতা, ভালোবাসা সবকিছু মেয়েদের ভিতরে, নারীদের মধ্যে। হ্যাঁ, কিন্তু পুরুষরা থেকে চিন্তা করো, ওনারা কিন্তু অনেক চেষ্টা করো, কিন্তু ওরকম 100% পারবে না, কারণ হচ্ছে হয়তো কেউ মাইন্ড করবেন না প্লিজ, আমি আসলে অনেক গুণী পুরুষও আছে, কিন্তু নারীরা স্বভাবতই বেশি গুণী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বলে না যে মলিন, এই যে বললাম যে সবকিছুর মধ্যে মানে যত গুণ আছে ম্যাক্সিমাম কিন্তু মেয়েদের ভিতরে সহনশীলতা। সেটা আপনি একটা জিনিস হচ্ছে কি, একটা মেয়ে বিয়ের আগে কি তার বাবার বাড়ি মেনটেন করে, মা বাবা, কিন্তু শ্বশুর বাড়ি এসে কিন্তু সবাইকে সেটা কিন্তু সেই মেনটেন কিন্তু এক না, তার সবসময় মানে তটস্থ থাকতে হয়, চোখ মুখ তার সব দিকে, হ্যাঁ সবকিছু নাড়াতে হয়। একটা জমে গেছে বুঝতে পারছি, একটা বিরতির সময়ও হয়ে গেছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন শর্মিলা আপু এবং হাসিনা আপু, তাদের সাথে থাকবো, অবশ্যই কথা বলবো, কিন্তু একটা বিরতির সময় তো হয়ে গেছে, যেই আড্ডা চলছে সেই আড্ডা থামবার নয়, আপনারাও তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। চলছে নিয়র নিবেদিত লেডিস ক্লাব, ফিরে আসবো বিরতির পর। Available at Herland stores. অন্যান্য সব মানুষের মধ্যে যদি কিছু কিছু গুণ থাকে, নারীর মধ্যে নাকি আরেকটু বেশি থাকে। নারীদেরকে বলা হয় স্বভাবতই তারা গুণী, যা কিছু তাদেরকে দেবেন তারা গুণ করে সেটাকে বাড়িয়ে আপনার কাছে ফেরত এনে দেবে, এবং সেরকম গুণী নারীদেরকে নিয়ে আজকে বসে আছি, এবং আমাদের সাথে লেডিস ক্লাবে অনেক গুণী নারীরা আমাদের জুমের মাধ্যমে যুক্ত হয়ে যাচ্ছেন। আজকের বিষয় নারীর ঠেকে শেখা, এবং আপনারা আছেন নিয়র নিবেদিত লেডিস ক্লাবে। আমাদের সাথে রীতা দিদি কথা বলছিলেন যে এই যে আমরা দেখা যাচ্ছে যে নারীরা যেহেতু গুণী, তারা সবকিছুকে একটু কাস্টমাইজ করে আরেকটু সুন্দর করে বাড়িয়ে বাড়িয়ে বেশি নমনীয়তা দিয়ে আরো বেশি করে সাজিয়ে তোলে। হ্যাঁ, একেবারেই। এবং সেই বিষয়টাতেই তারা একমত কিনা সেই বিষয়ে আসি আমরা। হলো আমাদের হাসিনা আপুর কাছে আগে আসি। হাসিনা আপু, আপনার কাছে এসে একটু শুনি যে এই যে ঠেকে শেখার বিষয়টা, এই বিষয়টা আপনার কাছে আসলে কেমন, যে ঠেকে আসলে আপনি কি শিখেছিলেন যেটা এখনো আপনার কাছে রয়ে গেছে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর সুন্দর গল্প শুনতেছিলাম, ভালো লাগতেছিল। আর আমাদের জুমের বন্ধু তো আজকে ওখানে বসে আছে, সেজন্য আরো ভালো লাগতেছে। আর হচ্ছে আসলে ঠেকে শেখার যে বিষয়টা, এটা আমি বলবো কি যে স্কুল জীবন থেকেই না আমরা মেয়েরা, ওই যে অলরেডি রীতা পোদ্দার আপু বলে গেল যে মেয়েরা সব পারে, এটা সব পারে মুখস্থ একটা বিদ্যা হয়ে গেছে, বইয়ের মতো। হ্যাঁ, ওই দাদি, নানি, ফুপু, চাচি ওরা বলে আসছে যে মেয়ে মানুষ সব পারতে হবে, সব পারে, কোনো কিছু না পারা নাই। কিন্তু এটা কেন করতে হবে? আসলে এটা ঠিক না। আমি যতটুকু পারবো ততটুকুই করা উচিত। এখন হচ্ছে এই থিওরি চলে আসছে, সেই থিওরি বাদ, শেষ এক। আরেক হচ্ছে যে ঠেকে ঠেকে শিখা, এটা প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা যখন গিয়ে যেখানে আটকে যাই, যেই কাজটা করতে গিয়ে পারি না, ওইটাই কিন্তু আমি ঠেকে যাচ্ছি, ঠেকে গিয়ে শিখে যাচ্ছি এক। আবার ওইটাকে আমি দেখা গেছে যে ওটা প্রতিস্থাপন করতে চাই আরেকটু কিভাবে মানে আরো ভালো করা যায় কিভাবে। মনে করছে একটা শাড়ি আমি ভাঁজ করে আলনায় রাখছি, ছোটবেলা যখন কাপড় ভাঁজ করতে বলতো, আম্মা বলতো বিকালবেলা যখন কাপড় আনতাম উঠান থেকে, বলতো যে এই কাপড়গুলো তুমি ভাঁজ করো, এই আলমারিটা তুমি গুছাও, এক একজনকে এক একটা কাজ দিত। তো যখন করতাম তখন দেখা গেছে প্রথম দিন একটু এলোমেলো হইতো, পরের দিন কিন্তু আরেকটু ভালো হইতো।
কারণ যখন দিছে প্রথম দিন কিন্তু আমি জানি না যে কিভাবে ভাঁজ করতে হয়। তো পরের দিন করতে গিয়ে কিন্তু আমি এটা শিখে ফেলছি এবং আশেপাশে দাদি বা ফুপু যারা রাখছে ওইটা খেয়াল করতাম বা দেখতাম, বা একজন বলতোই যে দেখো আমি কিভাবে ভাঁজ করছি এটা, যারা ঘরে মুরব্বী বা বড়রা থাকতো। তো এরকম রান্না বান্নার বিষয় বলো, চাকরি ক্ষেত্রে বলো, আমি একটা কাজের জন্য হয়তো আমার কোনো কলিগের কাছে গেছি, ভালো মন মানসিকতা থাকলে সে অবশ্যই আমাকে হেল্প করবে, সহযোগিতা করবে। কারণ এটা কিন্তু আমার ঠেকা, কারণ আমি ওইটা জানি না, বা তার কাছে একটু গেছি জানার জন্য, শিখার জন্য, সে হয়তো শিখাই দিবে তার বল মানসিকতা ভালো থাকে। কিন্তু আমি যদি ঠিক ওখানে ঠেকে যাই, যে জিনিসটা আমি জানতে চাচ্ছি এই মেলটা আমি কিভাবে পাঠাবো, সে আমাকে শিখাচ্ছে না, দেখাচ্ছে না, তখনই কিন্তু আমি নিজে থেকে একটু ট্রাই করব কিংবা আরেকজন কলিগের সহযোগিতা নেব। তখন দেখা গেছে এই যে ঠেকে গিয়ে শিখে গেলাম, এমন ভাবেও মনের মধ্যে একটা জেদও কাজ করে কিন্তু অনেক সময় পরে, যে আমাকে এটা আরো ভালো করে শিখতে হবে, আমি যেন পরবর্তীতে আরো দুইজনকে শিখাইতে পারি। এই ঠেকে যাওয়া শিখাটা যেন পরবর্তীতে আরো দুইজনকে মানে ঠেকে শিখতে না হয়, এরকম মন মানসিকতা থাকতে হবে আমাদের প্রত্যেকটা বিষয়ে, সমাজে বলো, অফিস আদালতে বলো, বাড়িতে বলো। বিশেষ করে নতুন বউগুলা যখন মানে আসে বাড়িতে, এই মানে মেয়েদেরকে যেভাবে দেখে বউগুলাতে আসলে ওইভাবে দেখে না, এটা আমরা যতই বলি ওইভাবে দেখে না। কিন্তু এই ধরনের এক্সাম্পল তো ঘরে ঘরেই দেখা যায় এবং আমরা অনেক জায়গায় দেখি। ঠিকই শেখানোর দরকার নাই তো, ওকে আমি একটু সাপোর্ট করলেও ভালোভাবে সুন্দরভাবে শিখে যাবে। একদম। হ্যাঁ, তবে ঠিকই শেখার মধ্যে বেশি ইয়াটা থাকে মনের মধ্যে, যে না আমি এখানে গিয়ে ঠেকে গেছিলাম, তারপর এটা আমি শিখে ফেলছি, এখন এটা অনেক ভালোভাবে। আসলেই তাই, আপনি বলার পরে ওটাই আমার আসলে ফিল হলো যে ঠেকে ঠেকে বেশি ভালো শেখা গেছে। শর্মিলা, টুসি আপু, তার কাছে একটু আসি। টুসি আপু, আপনার কাছে এসে আমি জানতে চাই যে এই যে ঠেকে শেখার গুরুত্বটা আসলে আপনার জীবনে কেমন, এবং আপনি ঠেকে শিখেছেন যেই কাজটা, সেই কাজটা এখন আপনার কাছে রয়ে গেছে অবশ্যই, এরকম কোনো একটা ঘটনা শুনতে চাই ছোট করে। জি, শুভ সন্ধ্যা আপু, সবাইকে শুভ সন্ধ্যা। থেকে শেখা যেটা বলে, আমিও এক প্রকার এটার মুখোমুখি হয়েছি, অনেক ক্ষেত্রেই হয়েছি। সে রান্না বান্না বলেন, হাতের কাজ বলেন, অফিসে বলেন, অনেক ক্ষেত্রেই আমার থেকে শেখার এরকম আছে, বিষয়টা আছে আমার মধ্যেও। তার মধ্যে যেটা স্মরণীয় সেটা হচ্ছে আমি রান্না করতে পারতাম না, একদমই রান্না করতে পারতাম না। তো সেটা আমি জব করতে এসে আমি অনেক সাফার হয়েছি, মানে ফোনে ফোনে সেটা অনেক সময় সেটা নষ্ট হয়ে গেছে, খেতে পারিনি, কষ্ট হয়েছে, কান্না করছি অনেক যে কেন শিখিনি আগে, এরকম হয়েছে অনেক জিনিসে। এটা আমার কাছে অনেক বড়, এখন অন্তত আর এই সমস্যা পড়তে হয় না। সবকিছু এখন মনে হয়, পুরোনো কথাগুলো মনে হয় যে প্রথম রান্নাটা আমার এরকম খারাপ হয়েছিল, আমি খুব কান্না করছি, সেদিন খেতে পারিনি, এরকম অনেক কিছুই শিখেছি। এটা খুব মিষ্টি স্মৃতি এখন হয়ে গেছে, ওই দিন না হয় অনেক মন খারাপ করেছেন, কিন্তু এখন পেছনে ফিরে তাকালে কিন্তু ওগুলোই খুব মিষ্টি মধুর। এখন মাঝে মাঝে হাসি পাই, মাঝে মাঝে হাসি পাই। এটাই, এবং আমরা যে আসলে যদি আসলে দেয়ালে পিঠ ঠেকে যায়, সেই সময় যে আসলে নিজের ভেতরে যে এত শক্তি লুকায়িত আছে, সেটা যে আসলে বেরিয়ে আসে, এটা যে জানতে পারা যায়, নিজেকে আবিষ্কার করার যে ব্যাপারটা, এটা বেশ চমৎকার। সোনিয়া আপু যুক্ত হয়েছেন, আমাদের ডেইজি আপু একটু আড়াআড়ি করে ক্যামেরাটা নেবেন। দীপা আপুর কাছে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং হাসিনা আপু উনি একটা কথা বললেন, সেটার সাথে একটু আপনাকে কানেক্ট করি। সেটা হলো যে একজন থেকে যখন শিখছেন তখন কিন্তু তিনি সহযোগিতা পাচ্ছেন না, এবং কতটা অসহায় বোধ করছেন যে উনি ঠেকছেন এবং শিখছেন, তখন নিজেকে একটু একা মনে হয়। কিন্তু তারপরে অনেকের জন্য পরবর্তী যে জেনারেশনটা বা আমার সামনে যে আছে, তাকে সহযোগিতা করে জীবনটা সহজ করে দেন অনেকে ভাবেন যে আমি তো ঠেকে শিখেছি, তুমিও ঠেকে শেখো। তো সেই ক্ষেত্রে আপনি 3 জন সন্তান লালন পালন করছেন এবং তাদেরকে ট্রেন আপের ক্ষেত্রে আপনার যে ঠেকে শেখা, সেখান থেকে তাদেরকে কোনো লার্নিং দিচ্ছেন কিনা? আমার বাচ্চা বড় করার ব্যাপারে আমার মূল মানে টার্গেট একটাই, সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে দুইজনকেই লাইফের বেসিক স্কিল যেগুলো ইনক্লুডিং রান্না, এগুলো শিখতে হবে। বাসার টুকটাক ছোটোখাটো কাজ, যেমন অনেকেই আছে যে মানে মানে ছেলে আছে, ঠিক আছে, ওর দরকার নাই। হ্যাঁ, বা আমার যেমন একটা ছেলে 2টা মেয়ে, এখন হতেই পারে 2 বোন তো আছে, ভাইকে কেন করতে হবে। আমি এই পার্শিয়ালিটিটা থেকে বের হয়ে আসতে চাই। আমার কাছে মনে হয় কি যে আমি ঠিক যেভাবে আমার হাজব্যান্ডের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি সব ব্যাপারে, ঠিক সেম সাপোর্টটা আমার ছেলে ইনশাল্লাহ যখন বড় হবে, সে যেন তার বোনের ব্যাপারেও এটা মাথায় রাখে,
তার যে ওয়াইফ হবে তার ব্যাপারেও যেন সেটা মাথায় রাখে। এবং আমরা নারীরা থেকে শিখি বা না শিখি যেটাই হোক না কেন, সব ক্ষেত্রেই না আসলে আমরা নারীরাই কিন্তু সব পারি। আমি এই পারাটাকে বলছি না যে সব পারতে হবে, মানে ইউ হ্যাভ টু বি দ্য অল স্কোয়ার পারসন, বাট ওয়েন উই ওয়ান্ট উই ক্যান, but you can be a change maker. You can start the trend by training your own son and your daughters equally. এবং এইটা যদি আসলে আপনি আপনার বাসা থেকে স্টার্ট করতে পারেন, এক জেনারেশন পরেই কিন্তু আপনি এটার উপকার পাবেন, আমি তাই একদমই মনে তাই। করি। তো আমি এই জন্য এটা হচ্ছে আমার একটা টার্গেট যে আমি আমার বাচ্চাদেরকে এভাবে আস্তে আস্তে, ওরা তখন অনেক ছোট, ট্রাই করছে যে এগুলো তাদের মধ্যে বিল্ট ইন করার জন্য। তবে আমার মনে হয় এই জায়গায় রীতা আপু অনেক বেশি সাকসেসফুল আলহামদুলিল্লাহ। ওনার বাচ্চারাও বড় হয়ে গেছে, ওরা অনেক কিছুর সাথেই এখন অ্যাডাপ্টেড হয়ে গেছে, যেটা খুবই ভালো। এবং কনসিস্টেন্সির একটা কুমি আপু, বিষয় আছে তাই না, যে যখনই দেখা যাচ্ছে আপনাদের জীবনে অনেক কিছু এসে যাচ্ছে, কিন্তু তারপরও আপনি নিজের যে প্যাশনটা আছে সেটার সাথে কোনো না কোনোভাবে লেগে আছেন। এই কনসিস্টেন্সিটা, অবশ্যই। এটা কিন্তু আসলে অনেক এগিয়ে নিয়ে যায়। আমরা মনে করি যে এত ছোট স্টেপ, লিটল স্টেপ, কিন্তু এই যে বিন্দু বিন্দু জলে যে সিন্ধু হওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু নারীদেরকে অনেক হেল্প করে। এবং যারা এখন পর্যন্ত একটা লম্বা সময় ধরে কাজ করছেন, এটা হলো তাদের ধৈর্য, তাদের ঠেকে শেখার পরেও হার না মানা, এই বিষয়গুলো অবশ্যই এটার সাথে আছে। আমরা ডেইজি আপুর কাছে আসি। ডেইজি আপু, আপনার কাছে এসে একটু শুনি যে আজকে নারীর ঠেকে শেখা এই বিষয়টা এবং নারীকে নারীর সহায়তা করা এই ঠেকে যাওয়ার সময়গুলোতে, সেই বিষয়গুলোকে একসাথে কেমন ভাবে দেখছেন সেটা শুনে। সবার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। দারুণ একটা বিষয়, নারীরা সবসময় ঠেকে শিখে, অবশ্যই এখন দেখেও শিখছে। তো আমরা নারীরা যদি নারীদের পাশে দাঁড়াই, এই নারীরা এত অবহেলিত বা অবলা থাকবে না, ওরা ঠিকই স্বাবলম্বী হবে। আর হার মানা, খুব অপারক কিছু যদি আমি চাই তাহলে হার মানতে হবে। যদি আমি আর পারঙ্গমতার ভিতর যদি আমি কিছু করতে চাই, তাহলে অন্যদের সহায়তায় কিন্তু কিছু না কিছু আমরা করতে পারি। আর যেটা হচ্ছে, আমাদের সব পারতে হবে না, নিজের দক্ষতা সক্ষমতার প্রতি লক্ষ্য রেখে আমরা যেটুকু পারি ওইটুকু যদি আমরা শুরু করি, তাহলে সাকসেস কিন্তু আসবে। আর এই যে আমাদের বৃহৎ একটা জনগোষ্ঠী যে নারীরা, এরা আসলে নিজেরা যখন এগিয়ে আসবে, শেয়ারিং এর মাধ্যমে একে অপরের পাশাপাশি দাঁড়ানোর মধ্য দিয়ে কিন্তু স্বাবলম্বী হতে পারবে। আজকের এই বর্তমান যে নারী, ওরা অনেক বেশি অগ্রগামী। এটা অনলাইন প্ল্যাটফর্মে হোক বা যে কোনো ভাবে কিন্তু অনেকখানি কি বলবো, সাহসিকতার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে আসার জন্য চেষ্টা করছে। এটা একটা শুভ লক্ষণ। তো একটা দেশকে সমৃদ্ধ করার জন্য কিন্তু আমরা বিশাল একটা জনগোষ্ঠী, আমাদেরকে অবহেলা কোনোভাবে করা যাবে না। আমাদের শুধু একজন একজনের পাশে দাঁড়িয়ে একটু সাপোর্ট দেওয়া, আর যেখানে ঠেকবো ব্যর্থতা থেকে নতুন শিক্ষা নিয়ে এগিয়ে যাবো। বাহ, কি ধন্যবাদ সবাইকে। চমৎকার চমৎকার, সুন্দর বলেছেন। এবং ডেইজি আপুর কাছ থেকে শুনেছি, এবং আরো জুমে যত বন্ধুরা যুক্ত হবেন তাদের সাথেও কথা হবে। আমাদের স্টুডিওতে তো আড্ডা চলছেই। একটা বিরতির সময় হয়ে গেছে নিয় নিবেদিত লেডিস ক্লাবে। বিরতি থেকে এসে আরো অনেক জম্পেশ আড্ডা হবে, যুক্ত হয়ে যান জলদি জলদি। Available at Herland stores. ওয়েলকাম ব্যাক টু নিউর প্রেজেন্স লেডিস ক্লাব। আমরা এই যে নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের যে আড্ডার আয়োজন, সেখানে বরাবরই মজার মজার বিষয়ে কথা হয়, জুমের মাধ্যমে যুক্ত হন আপনারা। এদিকে ঠেকে শেখার ব্যাপারটায় পারস্পরিক সহযোগিতার একটা বিষয় আছে। কুমি আপুর কাছে আসি। আপনি দেখা যাচ্ছে সংবাদ উপস্থাপনা হোক এবং শিক্ষকতা হোক, আমার মনে হয় যে সংবাদেও কম্পিটিশনটা অনেক বেশি এবং শিক্ষকতায় সময় দিতে হবে, সেটার জন্য নিজেকে সবসময় একটু প্রিপেয়ার্ড রাখতে হয়। তো এখানে ঠেকার যে আয়োজনটা, সেটা বেশ ভালো মতন করে আগে থেকে আয়োজিত হয়ে থাকে। তো এই যে এই রকম সময়ে যদি সহযোগিতার বিষয়টা আসতো বা এসেছে, তো সেই ক্ষেত্রে আপনার আসলে কি মনে হয়েছে সেটাও জানতে চাই, সাথে অন্যের সহযোগিতা পেয়েছেন কিনা এবং নারী হতে নারীর সহযোগিতাটা কিভাবে দেখেন ঠেকার বিষয়ে। কোয়েশ্চেনটা সুন্দর। বাসা থেকে যখন বাইরে পা দিয়ে সকালবেলা বের হয়ে যায়, তখন কিন্তু বাসাটা ব্রেনে চলে গেল। হ্যাঁ, স্কুলে ইন করলাম মানে ওটা আমার আরেকটা সংসার। আপনি যখন আপনার মানে কোনো প্যারেন্টস যখন কোনো বাচ্চাটাকে ড্রপ দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার মানে কি ওকে আমার ক্লাসে 30টা বাচ্চা বা 40টা বা 25 আমার তত্ত্বাবধানে চলে আসছে। আমি কিন্তু তখন আমার বাচ্চাদেরকে আমি বলি যে নাও অ্যাকচুয়ালি
আই এম দ্য অ্যাক্টিং মাদার অফ ইউ, তখন বাচ্চারা প্রথম দিন খুব হেসে দিয়েছে। হ্যাঁ, এই বছর আমি বাচ্চাদের যখন ক্লাস নিতে গেলাম, তো ওরা বললো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাক্টিং মাদার। তো আমি বললাম অ্যাক্টিং মাদার লাইক এ মাদার, নট রিয়েল মাদার বাট লাইক এ মাদার অ্যান্ড আ মাদার। তো বলছে যে খুব ক্রিটিক্যাল তুমি আমাদের বুঝাচ্ছ, হ্যাঁ তুমি আমাদের কিভাবে মা হও। আমি তো স্কুল মা, এখান থেকে চলে যাবা, আই এম নোবডি, আই এম টিচার। তো ওদের আঙিনায় যখন চলে যাচ্ছি সকালবেলাটা, যখন এই ছোট ছোট বাচ্চাগুলো ঢুকছে আমাদের তত্ত্বাবধানে চলে আসছে, তখন কিন্তু আমরা টিচাররা তখন আমরা আরেকটা জগতে প্রবেশ করে যাচ্ছি। ঠিক যেভাবে বাসাটাকে অর্গানাইজ করছি ওই জায়গাটাও আমাকে ওইভাবেই অর্গানাইজ করতে হয়। আর সহযোগিতার কথা বলতে গেলে যে আমরা প্রত্যেককেই সহযোগিতা করতে না চাইলেও করতে হয়, করা উচিত এবং প্রতিনিয়ত করেই যাচ্ছি আমরা সবাই। হ্যাঁ, মানে প্রত্যেকটা কালিগ আমার মনে হয় খুবই হেল্পফুল। আজকে সকালেই যখন আমি একটা কাজ করছিলাম, আজকে মর্নিংয়েই, তখন আমার পাশে আমার এক কলিগ বসে কাজ করছিলেন, উনি রুমাইলা মান্নান। তো সাডেনলি আমার মনে হলো যে এই কাজটা নিয়ে আমি যদি এখন স্ট্রাগল করতে যাই আমার আরও 10 মিনিটস চলে যাবে, আমার হাতেই 10 মিনিটস আছে, তো এই কাজটা আমি পারি না, ঠিক আছে। তার সামনে জাস্ট ল্যাপটপটা রেখে আমি চুপচাপ দাঁড়ায় আছি, আমার দিকে তাকে বললো কি আপু, আমি কি এই রোগুলা ঠিক করে দাও। তো উনি খুব মানে হাসি মুখে আমাকে ঠিক করলো, কোনো ব্যাপার না। আচ্ছা, সেকেন্ড ক্লাসের যখন কাজটা করতে গেলাম একই প্রবলেম, ওটা নিয়ে আমার স্ট্রাগল করার টাইম নেই, আই উইল লার্ন বাট নট নাও। আমি বললাম আপু সরি, আমাকে আরেকবার হেল্প করতে হবে। উনি আবারও হাসি মুখে বললো নো ম্যাটার, আমি করে দিচ্ছি। হ্যাঁ, তো আজকে সকালের এক্সাম্পলটাই দিলাম। তো এটা মানে কি, আমরা একজন আরেকজনকে সহযোগিতার হাত না বাড়ালে কোনোভাবেই আগানো সম্ভব না। আমি যে অলরাউন্ডার তা তো না, আমার প্রত্যেকটা স্টেপে কিন্তু আমার দুটো পার সহযোগিতা লাগছে, তাই না? তো হাতের সহযোগিতা লাগছে আমার রান্না করতে। রান্নাটা কি আমার অনেক অনেক কিছু সমন্বয়, লাইফটাই অনেক কিছু সমন্বয়। অ্যাকচুয়ালি আপু যেটা বললো যে আপুর লোগোটা যেমন একটা হাত বাড়িয়ে দেওয়ার লোগো, যে আমাকে হাত ধরো পুল আপ করো। লাইফে আমি অনেক সময় অনেক খারাপ সময় পার করে এসেছি, আমি না ইনফ্যাক্ট সবাই করে। আপু যেমন ডিপ্রেশনের কথা বললো, যে তার কাজ তার একটা উইন্ডো, ওখান থেকে সে ডিপ্রেশন পাস করে দিচ্ছে। আমার কাজের ক্ষেত্রটাও এক্স্যাক্টলি দ্যাট। সংসার করতে করতে সামটাইম আমাদের যে ডিপ্রেশন হয় না, নট লাইক দ্যাট। আমাদের বাচ্চা কাচ্চা, সংসার, রান্নাবান্না সব কিছুর মধ্যে দিয়েও দেখবেন ছোট্ট একটা দীর্ঘশ্বাস কখনো কখনো কাজ করেই। হ্যাঁ, লাইফটাকে সামটাইম ভ্যালুলেস মনে হয় কি করে যাচ্ছি, কোথায় যাচ্ছি, এর ঠিকানা কোথায়, এর মানে সীমানা কোথায়, অনেক কোয়েশ্চেন হয়। হ্যাঁ, তো ওইটাই কিন্তু ডিপ্রেশন। এটাকে পাত্তা না দিয়ে আমরা কিন্তু এগিয়ে যাই। এটাকে পাত্তা না দেওয়ার ভেরিয়াস ওয়ের মধ্যে ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে কাজে লেগে থাকা। হ্যাঁ, তো আমি দুটো কাজের কথা বলেছি, মানে এখানে যে টিচিংয়ে আছি বা নিউজ প্রেজেন্টেশনে আছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার ছোট একটা লাইফে একটা স্ট্রাগল গেছে। সড়ক দুর্ঘটনা ছিল, তখন আমি 3টা বছর একটা বিছানায় একই জায়গাতে বসেছিলাম। মানে ইউ কান্ট ইমাজিন, আমার দুটো পা তখন ফুললি প্যারালাইজড হয়ে গেল। তখন আমি ভাবলাম যে মানে আমি কি করব, দুটো পা ডান হাত ভেঙে চুরে আমার 8-10 টুকরা হয়ে গেল। আমি বসে থাকলাম বিছানায়। ওই সময়টা আমি কি করব, মানে কিভাবে আমার দিন কাটবে। তখন আমার একটা হাত কিন্তু তখন ওকে। হ্যাঁ, তখন আমি বই খাতা আবার আমার আম্মাকে বললাম যে আমার সামনে বই খাতা দেন, আমার আলমারির মধ্যে আছে, আমি মাত্র অ্যাডমিশন নিয়েছি। তো আম্মা বললো যে এখন পড়তে পারবি? আমি বলছি হ্যাঁ পারবো। হ্যাঁ, তো ওটা ছিল আমার লাইফের আরেকটা স্ট্রাগল, এই যে ভালো লাগা থেকে। তো ওই সময়টা কিন্তু আমি LLB কমপ্লিট করেছি, LLM করেছি। হ্যাঁ, এটাকে আমি প্রফেশনালি এখন ওইভাবে সুইচ করিনি, বাট ওখানে আমি ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং বলে লয়াররা তো আর ফ্রিল্যান্সার না, বাট কাজের ক্ষেত্রে ট্যাক্স বা অন্যান্য ক্ষেত্রগুলা। আমার ছোট চাচাই গার্জিয়ান অ্যাসোসিয়েটসের ওনার সাথেই আমি আছি। তো সামটাইম আমার যখন ভ্যাকেশন থাকে তখন আমি চেম্বারে যাই, চাচার সাথে কাজ শিখি, দেখি, বুঝি। মানে চাচাকে আমার আরেকজন আইডল সে, তো চাচাকে আমি কালকেও যেমন ফোন করেছি, চাচা আমি কিন্তু জুন ভ্যাকেশন পুরো সময়টাই স্কুলের আপনার এখানে আমি কাজ করব। তো বললো ঠিক আছে চলে আসো। তো অ্যাপারেন্টিস লয়ার যেটা আর কি, আমি এখন ওই পর্যায়েই আছি। তো আমার খুব ইচ্ছা যে 2025 টার্গেট করেছি যে ওখানেও আমি আমার নিজেকে আরেকভাবে দেখতে চাই। আমি নিজেকে বিল্ড আপ করছি।
তো এই যে বললাম না যে প্রত্যেকটা থেকে শেখা, হ্যাঁ আমার তো তখন চাকরি আছে বা পড়াশোনা আছে, তারপর আমার কেন মনে হচ্ছে যে আমার আরও কিছু ডিগ্রি দরকার। আপু যেমন পিএইচডি করছে, হ্যাঁ মানে আমার এখনও আমার মাথার মধ্যে ঘুরছে যে না বার কাউন্সিল পরীক্ষাটা দিতে হবে, এলএলবি এলএলএমটাই আমার সব কিছু না, আইনজীবী হতে গেলে আমাকে বার কাউন্সিল এবার অ্যাটেন্ড করতেই হবে। খুব বেশি সময় পাই না, তারপরে বিভিন্ন লিঙ্ক ডাউনলোড করে রাখছি, একটুখানি ঢুকছি, 2টা কোয়েশ্চেন দেখছি, মানে এতগুলো কাজের মধ্যে বলতে সংসার, চাকরি, নিজস্ব কিছু সময়, নিউজ, অনেক বেশি কাজ না, সবই মানে আমি তো বলেছি সাজিয়ে নিয়েছি, কোনোটার জন্য কোনোটা হ্যাম্পার হয় না। এর মধ্যেও মনের মধ্যে আবারও একটু পড়াশোনা উকি দেয় এই বয়সে এসেও, তারপরে একটু মনে হয় যে না বার অ্যাট ল করতে পারতাম, বা ইস আমি মনে হয় ওটা করতে পারতাম, এরকম মনে হয়। অনেক কিছু উকি দেয়। যুদ্ধের সাথে নিজের সাথে একটা যুদ্ধ হয়েছে আপনার। তো আমি না এইভাবে ওই যে আপু যেমন কাজের মাধ্যমে উনি বলে যে ওনার ডিপ্রেশনটা পাস করে, এক্স্যাক্টলি দ্যাট আমার ওনার কথাটা ভীষণ ভালো লেগেছে যে আমার কাজের ক্ষেত্রগুলো হচ্ছে আমার ডিপ্রেশন পাস করার উইন্ডো। আমার বেবিগুলো তো আমার লাইফের সব কিছু, তাই না, মানে ওরা হচ্ছে আনন্দ। ডিপ্রেশনের উইন্ডোগুলো কিন্তু কাজের মধ্যে দিয়েই আসলে পাস করে দিতে হয়। এবং আপনি যখন ওই উইন্ডোটা পাচ্ছেন তখন কিন্তু আপনি নিজের পরিবারেই আরো ভালো ইনভেস্ট করতে পারছেন। আমি শুধু আমার লাইফটাই আমি বিজি রাখি তা না, আমার সারাউন্ডিংস যারা আছে, আমার বন্ধু বান্ধব বা আমার আশেপাশে নেইবার যারা আছে, যে যখন যেভাবেই মানে কোনো কারণেই যদি আমার কাছে আসে, আমি তো স্ক্রিনে আছি, আমার বন্ধু বান্ধব হয়তো সবাই শুনছে বা কিছু যারা ফ্রি আছে তারা তো দেখছে, সবাই জানে মানে আমি মানুষের পাশে থাকতে ভীষণ পছন্দ করি, পারি আর না পারি সেটা পরের কথা, বাট কেউ কোনো বিপদে পড়লে সেখানে আমাকে যেতেই হবে, তার সেই সহযোগিতা মানে করতেই হবে। তো মানে আমাকে অনেক সময় অনেকে বলে, বিশেষ করে আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে মজা করে বলে তুমি একটা মানে কি বলে কে যে সলিউশন সেন্টার খুলে বসো। হ্যাঁ আমি বললাম যে দেখো সলিউশন দেওয়ার মালিক তো আল্লাহ, বাট সে বিপদে পড়েছে, আমাকে কল করেছে যে আমি রেসপেক্ট করছি, তার কলটাকে আমি আমলে নিচ্ছি, আই এম ট্রাইং যে কিভাবে তাকে ফিল করছে, সে মনে করছে যে ও বলে তুমি তোমার নিজে খেয়েছো দুপুরে, তোমার মনে আছে, তুমি সেটা বাদ দিয়ে তুমি আরেকজনের কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমি এটাতেই আমার আনন্দ, আমার খুবই ভালো লাগে। কাউকে যদি আমি এতটুকু কোনো উপকার করতে পারি বা তার পাশে থাকতে পারি, আমার ভীষণ ভালো লাগে। নিজে থাকার সময় আসলে যদি কেউ নাও থাকে, আমি কেউ যাতে থেকে না যায় সেই সময়টা হেল্প করি। বলতে চাচ্ছিলাম যে কুমি আপু কিন্তু তাই করছেন যে অন্য আরেকজনের থেকে যাওয়া অবস্থানটাকে আপনি একটা হেল্পিং হ্যান্ড বাড়াচ্ছেন। হ্যাঁ অফ কোর্স, মানে সবকিছু মিলিয়ে দেখেন একটা মহিলাকে স্টাডি করলে দেখা যায় সে হয়তো নিজেকে ফোকাস করতে পারছে না বা পারিবারিক বিভিন্ন কারণে সে ফোকাস করছে না, কিন্তু তার মধ্যে অনেক তার মধ্যে অনেক কিছুই আছে যেটা সে হয়তো তার নিজেকে প্রেজেন্ট করতে পারছে না সোসাইটিতে। বাট আমি হঠাৎ করে কারোর সাথে মিশলে তাকে আমি ইন্সপায়ার করি যে আপনার মধ্যে তো এটা আছে, আপনি তো ইউ ক্যান ফোকাস দ্যাট, আপনি আসেন এটা কাজ করেন। চমৎকার। রীতা দিদির কাছেও আসবো, তার আগে একটু রুমা আপুর কাছে আসি। রুমা আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে এই যে আজকে নারীর থেকে শেখা এই বিষয়ে দেখা যাচ্ছে আমাদেরকে কুমি আপুও বললেন যে উনি একদম মানে জলজ্যান্ত একটা মানুষ, এতদিন স্ট্রাগল করেছেন নিজের সাথে, তিনিও কিন্তু উঠে দাঁড়িয়েছেন, থেকে আরো মনে হচ্ছে আরো ইচ্ছাটা বেড়ে গেছে, এরকম আপনি আসলে কি মনে করেন সেটা একটু শুনে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। রীতা আপুকে অনেক অভিনন্দন, আর স্টুডিওতে আরো 2জন আপু আছে, 2জন আপুকে অভিনন্দন। আসলে থেকে মানে সে শেখার শেষ নাই, আমি তো এখনো শিখছি, মানে হচ্ছে যতদিন মনে হয় বেঁচে আছি ততদিনই শিখবো, মানুষের কাছ থেকে শেখার শেষ নাই। মানুষকে ভালোবাসি, আবার মানুষের অনেক কথা শুনি, তাদের অনেক আঘাত পাই, তারপরেও ভালোবাসি যে না থাক, ভুলে যাই পরে। আমার মনে হয় যতদিন বেঁচে আছি আমরা ততদিনই শিখবো, থেকে মানুষ শিখে। আমি যখন প্রথম আমার বিয়ে হয় আমি তো কোনো কাজই পারতাম না, আমি আমার খালার বাসায় ইন্টারমিডিয়েট পড়াশোনা করছি, অনার্সে যখন ইয়েতে ছিলাম, সব কাজ তো মানে কাজের লোকই করছে। যখন আমার বিয়ে হইলো আমার খালাতো ভাইরা শুধু বলতো এই তোমাকে মনে হয় বিয়ের পরের দিনই ভাইয়া বা তোমার শ্বশুরবাড়ি থেকে পাঠাই দেয় নাকি, কারণ আমাকে আগে কেউ কোনো কাজ মানে করতে বললে আমি আগে শুধু বলতাম যে আমি পারবো না, কোনো কাজ করলে আমার মুখে একটা ছিল যে পারবো না। তখন শুধু মনে হচ্ছে তোমার নিয়ে তো আমাদের টেনশন যে তোমার বিয়ে দিয়ে কি হবে, পরের দিন পাঠায় দেয় কিনা। পরে তো যাই হোক সবাই তো আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলছে রুমাকে কাজ করতে পারে নাকি, ও কিছু রান্না করতে পারে নাকি। তো আমি তো ডিম রান্না করতে পারতাম, কারণ ডিম দিয়ে পিকনিক করতাম বেশি ছোটবেলায়। চমৎকার। এবং এখন তো আপনি যা যা কিছু পারেন তা দেখে নিশ্চয়ই পরিবারের সবাই এখন অবাক হয়ে যায়।
চমৎকার রুমা আপু, এদিকে নাজিয়া আপু চলে এসেছেন, গুড মর্নিং। সোনিয়া আপু আমাদের সাথে আছেন অনেকক্ষণ ধরে, অনেকদিন পরে স্বপ্না আপুকে দেখছি। তারপরে আছেন খুকু আপু, এদিকে মুক্তি আপু আছেন, আমাদের তরু আপা যুক্ত হয়ে গেছেন। সবার সাথেই আড্ডা হবে, অবশ্যই ছোট ছোট করে হলেও আড্ডা হবে। আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে এসে আরো অনেক গল্প হবে। থাকুন নিউর প্রেজেন্স লেডিস ক্লাবে। Available at Herland stores. ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর। চলছে নিয়র নিবেদিত লেডিস ক্লাব এবং সেখানে আমাদের জুমে অনেক বন্ধুরা আছেন। সবার কাছেই ছোট্ট ছোট্ট এক বাক্য করে শুনবো, কিন্তু তার আগে রীতা দিদির কাছে এসে যেটা শুনতে চাই সেটা হলো যে নারীরা অনেকেই ঠেকে যাচ্ছেন যখন থেমে যাচ্ছেন, অনেকেই প্রতিকূলতার সম্মুখীন হতে অতটা সাহস রাখেন না, তাদের জন্য কিছু বলতেন। হ্যাঁ, আমাদের অনেক মানে আমাদের সমসাময়িক বা আমার দিদি বোন আপা যারা আছে অনেক গুণ আছে তাদের, মানে শৈল্পিক গুণ তো যে শুধু যে হাতে কাজ করা তা না, রান্না তো একটা শৈল্পিক গুণ, তাই না? তো তারা কি করছে, আগাচ্ছে না সামনের দিকে, কিন্তু করতে চাচ্ছে কিছু, কিন্তু আগাচ্ছে না। কেন আগাচ্ছে না আমার কথা সেটা আমরা খুব রাগ ধরছি তাদের উপরে। করো একটু সাহস করে, যদি আমরা আগিয়ে যাই, হয়তো আমি আমার স্বপ্ন চূড়ে আমি উঠতে পারবো না, কিন্তু মাঝপথেতে আসতে পারবো। মাঝপথে যখন থেকে যাব তখন কিন্তু আমি আরেক ধাপে এগিয়ে যাব, তাই না? আমি এটা মনে করি যে আমি কিন্তু হারবো না, কিন্তু যে একটা জায়গা আমার ঠিক আসবে। তো আমি প্রত্যেক আমি নারীদের বলবো যে আপনারা এইভাবে বদ্ধ থাকবেন না। এই যে স্লোগানটা যেমন আছে, থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এই জগৎটাকে দেখেন। শুধু দিয়ে আমি রান্না করব, বাচ্চাদের মেনটেন করব, তা কেন? বাচ্চারা যখন বড় হয়ে যাবে তখন তো আপনার একটা জীবন শুরু হবে। সেই জীবনটা উপভোগ করার জন্য আপনি এখন থেকেই লেগে যান, বসে না থেকে। সাহস করলে একটা ঠিক হয়ে যাবে। যেমন আমরা কি দেখি যে বৃষ্টি কিন্তু সবার জন্য পড়ে, কিন্তু সবাই কিন্তু আমরা দৌড়ে ছাদে যাই না, এসে একটু ভিজি, অনেকে কিন্তু না ঠান্ডা, কিন্তু যারা ভিজে তাদের কিন্তু একটা অনুভূতি প্রকাশ পায় তাদের, যে বৃষ্টিটা আনন্দ উল্লাসিত হয়, যে ছবি তুলছে, এই করছে সেই করছে, তাই না? কিন্তু তারা কিন্তু সেটা অনুভব করতে পারে বৃষ্টিটা কত আনন্দদায়ক, কত মজা, মানে ওই যে আনন্দটা খুঁজে নেওয়া, জীবনটা এরকম যে যেভাবে করে উপভোগ করতে পারে সেটা উপভোগ করতে শিখতে হবে, ইচ্ছা শক্তি জাগতে হবে, যে প্রাণ শক্তি পাইতে হবে, যে আমার এই জিনিসটা ভালো লাগে, আমি এটা করতে চাই, একদম প্রাণ নিয়ে বাঁচতে চাই, আরেকজনের উপর না, প্রাণ ভরে বাঁচা যেটাকে বলে সেটা, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট না। বাহ, চমৎকার। বাকিদের কাছে শুনবো, একটু জুমে কথা বলে আসি। জুমে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আছে। নাজিয়া আপুর কাছে আসি। নাজিয়া আপু, দেখা যাচ্ছে যে আপনার সাথে অনেক কাল পরে আমার দেখা, এবং আপনার কাছে এসে জানতে চাই আজকের বিষয়টা নিয়ে আসলে কি বলবেন আপনি? গুড মর্নিং, আর গুড মর্নিং রীতা এবং অন্য অতিথিদের। রীতাকে খুবই ফ্রেশ এবং অন্যরকম সুন্দর লাগছে আজকে, আই হ্যাভ টু সে। সবসময় লাগে। যেটা আজকে টপিকে খুব ইন্টারেস্টিং, থেকে শেখা, শেখছি যেথায় শিখছি সেথায়, এটা যেমন খুব একটা প্রচলিত কথা। এই কথাটা মানে খুব বেশি ভাবে সত্যি আমার লাইফে। আমি ছোট ছোট জায়গায় বলবো, বড় বড় জায়গায় বলো, যাই বলো না কেন, জীবনের অনেক জায়গায় বন্ধুত্বের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বলো, আমি কিন্তু ঠেকেছি, সত্যিই ঠেকেছি। কারণ আমি খুব অনেস্ট ভাবে সবার দিকে এগিয়ে যাই, কিন্তু সবাই খুব অনেস্ট ভাবে আমার দিকে কিন্তু এগিয়ে আসে না বা আসেনি। হ্যাঁ, আমি আমার জাজমেন্ট থেকে হয়তো বা আমার বিচার বুদ্ধি থেকে আমি মনে করেছি সে আমার মতোই, which is wrong। হ্যাঁ, আমি আমার মতো করে বিচার করে নিয়েছি যে আমি অনেস্টলি তাকে অ্যাপ্রিসিয়েট করছি, বা অনেস্টলি তার সাথে রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপই হোক, বন্ধু বলো, আত্মীয় স্বজন বলো, কাছের মানুষ, মানে সবার ক্ষেত্রে। এটা আমি তারপরে আমার রিয়েলাইজেশন হতে হতে, জীবনের অনেকটা পরে আমি বুঝলাম যে আমার মতো করে অন্যকে চিন্তা করাটা ঠিক না। এটা আমার সবচেয়ে বড় শিক্ষা জীবনের। এটা কিন্তু হওয়াটা ভুল। এটা খারাপ ভাবেও হতে পারে, ভালোভাবেও এটাকে বলা যেতে পারে। আমি যদি খারাপ চিন্তা করি, ওটাও করা উচিত না, আবার ভালোটাও অত বেশি করা উচিত না। এক্সপেকটেশন জিরো রাখা উচিত। চমৎকার আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর সোনিয়া আপুর কাছে একটু আসি। সোনিয়া আপু অনেকক্ষণ আগে এসেছেন, তার কাছে এসে একটু শুনি দু লাইন আজকের বিষয়ে, নারীর থেকে শেখা, এটা নিয়ে ছোট্ট করে একটু শুনবো আপু। শুভ সন্ধ্যা সবাইকে, অভিনন্দন রীতা পোদ্দার আপুকে। আজকের বিষয় হলো থেকে শেখা। অ্যাকচুয়ালি নারীরা তিন ভাবে শিখে, একটা হলো শখে, একটা হলো দেখে, আর একটা হলো ঠকে। তবে
ঠকে শিখলে মানুষ হলো, ঠকে যখন শেখে মানুষ এটা বেশি কার্যকর, এতে মানুষের দক্ষতা আর জ্ঞান দুইটা অনেক বৃদ্ধি পায়। হ্যাঁ, জীবনে অনেক বেশি ঠকেছি, অনেক কিছু শিখেছি, কারণ বিয়ের আগে অনেক ঠকেছি, অনেক কিছু শিখেছি, এখনো অনেক ঠকছি, অনেক শিখছি, কারণ যত বেশি ঠকে যাবেন সেখান থেকে কিছু শিক্ষা পাবেন। একদম হ্যাঁ, উদ্যোক্তার জীবনে অনেক বেশি ঠকেছি, অনেক কিছু শিখেছি, কারো হেল্প পাইনি, কিন্তু এখন আমার কাছে মনে হয় যে আমি সাহায্য পাইনি তাতে কি হয়েছে, কেউ যদি আমার দ্বারা সাহায্য পেয়ে এগিয়ে যেতে পারে এতে আমার সার্থকতা। বাহ, চমৎকার। সোনিয়া আপু অনেক ধন্যবাদ। তরু আপুর কাছে আসি, আজকের বিষয় নিয়ে আপুর কাছে 2 লাইন শুনি। তরু আপু। আপু আসলে মেয়েরা হলো একটু বেশি আবেগপ্রবণ, তো আমার মনে হয় যদি কেউ মানে থেকে শিখে তাহলে অনেক বাস্তব ভিত্তিক হয় এবং অভিজ্ঞতাটা বাড়ে। তো আমি মনে করি যে থেকে যে শিখে, সেটা নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন, সে কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয় এবং বাস্তবে অনেক কিছু করতে পারে। আমি আসলে বাহ, চমৎকার। খুকু আপুর কাছে আসি। খুকু আপু 2 লাইন বলবেন আমাদেরকে আজকের বিষয়ে। শুভ সন্ধ্যা আপু, রীতা দি শুভেচ্ছা অনেক, স্টুডিওতে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ আপু, আসলে আমরা নারী হোক পুরুষ হোক থেকে শিখি, থেকে শেখাটাই দরকার, কারণ বাস্তবে জীবনের অভিজ্ঞতাটা তো আমাদের খুব কম। যখন আমরা ছোট ছিলাম তখন ছিলাম পরিবারের গণ্ডির ভিতরে, যখন পরিবারের বাইরে যাই তখনই কিন্তু ঠেকা শুরু হয়ে যায় আসলে। হ্যাঁ, এবং তখন মনে হয় অনেকে কিন্তু হোঁচট খায়, থেকে গেলে অনেকে দুর্বল হয়ে যায়। তা আমার মনে হয় কারোই দুর্বল হওয়া উচিত না, ওটা থেকে শিখে সামনে এগিয়ে যাওয়া উচিত। হবে। অনেক ধন্যবাদ। মুক্তি আপুর কাছে আসবো। মুক্তি আপু আপনার কাছে এসে 2 লাইন শুনি আজকের বিষয়। মুক্তি আপু। এই বিষয়টা অনেক সুন্দর। আমার একটা টিএমএসএস এর একটা প্রজেক্ট শুরু হয়েছে, তো এখন 2টা মেয়ে আমার আজকে কাজ করছে। আমি আজকে এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম যে প্রথমে ওরা পরিবার থেকে বাধা পায়, পরিবার থেকে ওদেরকে ছাড়তে চায় না। তো আমি ওদেরকে এটাই বুঝালাম যে দেখো, আমাদের প্রত্যেকটা মেয়ের কিছু না কিছু করা উচিত, এবং আমরা করতে গেলে হয়তো কোনোটা পারবো কোনোটা পারবো না, কিন্তু এটা পারবো না বলে ঘরে বসে থাকলে হবে না। একদমই তাই। নার্গিস আপুর কাছে আসি। নার্গিস আপু আপনি 2 লাইন বলবেন আমাদেরকে। নার্গিস আপুর কাছে আসি। আনমিউট করতে হবে আপু, আনমিউট করতে হবে। হ্যাঁ, এখন বলুন। আসসালামু আলাইকুম। আসলে জীবনে মেয়েদের এমন একটা পর্যায়ে, এমন একটা সময় যে তারা কিন্তু ঠকে ঠেকে আর বাধ্য হয়েই কিন্তু সব কাজে ইনভলভ হয়। হ্যাঁ, এই 3টা সমন্বয় যখন তার মেয়েরা পায় বা করে, তখন কিন্তু মেয়েরা কিন্তু অনেক দূর আগায় যায়। কারণ একা একা বা কাউরে সাহায্য নিয়ে মেয়েরা চলে ঠিকই, কিন্তু এই 3টা সমন্বয় যখন হয় তখন দেখা যাচ্ছে যে তারা অনেক নিজেদেরকে ডেভেলপ করতে শেখে। একদমই তাই। অনেক ধন্যবাদ। মামি আপুর কাছে 1 লাইন শুনি। মামি আপু একটু এসে যাবেন। মামি আপুর কাছে 1 লাইন শুনে নেই। মামি আপু আনমিউট করে ছোট্ট করে 1 লাইন বলবেন আমাদেরকে। আনমিউট হয়নি। ধন্যবাদ আপু, স্টুডিওর আপুদেরকে অভিনন্দন, রীতা আপুকে অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক আপু, ছোট করে শুধু এইটুকু বলবো যে আজকের বিষয়টা খুবই চমৎকার আপু। প্রত্যেকটা মানুষই থেকে থেকেই শেখে। আমার মনে হয় কি আপু, 1 লাফে তাল গাছে ওঠা যায় না, 1 লাফে তাল গাছে উঠলেও পিছলে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য আস্তে আস্তে ওঠাই ভালো। আমরা স্টুডিওতে ফিরে আসি এবং দীপা আপুর কাছে এসে একদম শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ একদম 1-2-1.5 মিনিটের সময় আছে আমাদের হাতে। দীপা আপুর কাছে শেষবারের মতো সবার উদ্দেশ্যে কি বলতে চান? আমি সমস্ত নারী বন্ধুদের উদ্দেশ্যে শুধু এটাই বলবো যে প্লিজ বি পজিটিভ অ্যাবাউট ইয়োর সেলফ। নট লাইকলি যে তোমার অনেক কোয়ালিটি থাকতে হবে, জাস্ট যতটুকু আছে ওটা নিয়েই হ্যাপি থাকাটাই মনে হয় লাইফের জন্য সবচেয়ে পিসফুল। হ্যাঁ, এবং একটু ট্রাই করা যে যদি নিজে থেকে কোনো পরিবর্তন আনা যায়। চমৎকার। আমরা একটু কুমি আপুর কাছে এসে জানতে চাই শেষ কৃতজ্ঞতা কাদের প্রতি? প্রথমত মা বাবাকে ছেড়ে যখন সংসারে এসেছি, সংসারের প্রত্যেকটা মানুষের উপর কৃতজ্ঞ আমি। আর থেকে শেখার পর শেখাটা যে অ্যাপ্লাই করতে যাচ্ছি বা যেখান থেকে এই শেখাটাকে যে কাজে লাগাতে যাচ্ছি, এখানে সব থেকে বড় সহযোগিতা দরকার আমার পার্টনারের। আমার পার্টনার ভীষণ পজিটিভ, এত কাজ করার একমাত্র সুযোগ সেই আমাকে দিচ্ছে এখন। বাহ বাহ, হ্যাঁ, তো তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর সে অনেক
কোঅপারেশন না করলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না, বাসা থেকে একটা পাও বের হতে পারবো না। এবং রীতা দিদির কাছে তো ইন্সপিরেশনাল কথাবার্তা শুনলাম, একদমই শেষ সেকেন্ডে চলে এসেছি এবং তিনজনের কাছ থেকে শিখলাম, প্রচুর সমৃদ্ধ হলাম। সামনের দিনে আরও আড্ডা হবে। আমাদের জুমের বন্ধুদেরকেও ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে এসে আপনাদেরকে বলতেই পারি, ঠেকে গেলেও একেবারে থেমে যাবেন না, বারবার ঠেকে যদি পড়েও যায় বারবারই উঠে দাঁড়াবেন এবং শেখার মন মানসিকতা রাখবেন, নতুন কিছু করবেন, সেই প্রত্যাশায় আজকের মতো নিউ ইয়র্ক নিবেদিত লেডিস ক্লাব থেকে বিদায় নিচ্ছি।